আহ, এবার কি সাউন্ড ঠিকঠাক? এবার এবার কি সাউন্ড ঠিকঠাক আছে? দাঁড়াও 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 দাঁড়াও। উম, এবার ঠিকঠাক থাকিস ভাই, অন্তত এবার ঠিকঠাক থাকিস। হ্যালো। হ্যাঁ, এবার ঠিকঠাক আছে। ঠিক আছে, ফাইনালি গড। কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনার দোয়ায় আমি আছি মোটামুটি ঠিকঠাক। So, আমি প্রথমে ক্লাস একটু শেয়ার করব। অলসো ইউ গাইস মেক শিওর টু ডু শেয়ার, ওকে? দাঁড়াও আমি একটু শেয়ার করে নিই ক্লাসটা। ফিজিক্স অফ স্টুপিড কই রে? দাঁড়াও, এই তো চলে আসছে। চলে আসুন, চলে আসুন। ওকে, নাইস। ঠিক আছে, শেয়ার। ওকে, ডান। আমি সাদ মাহমুদকে একটা টেক্সট দিয়ে বলে দেই, সাদ কই? সাদ, হ্যাঁ পাইছি। আবার মেনশন দাও সবাইকে। ওকে, ঠিক আছে। তো আপনারা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। কেন ভাইয়া, শেয়ার করলে আপনি আমাদেরকে কি দিবেন? কিছুই দিব না, বাট যারা যারা শেয়ার করবা তাদের মধ্যে থেকে লাকি একজন পেয়ে যাবেন আমাদের সুন্দর ফিজিক্স অফ স্টুপিডের টি শার্ট। দেখেন, এগুলো ফ্রি ক্লাস তো, এখন আপনাদের হেল্প ছাড়া আসলে এগুলো মানুষের কাছে পৌঁছানো সম্ভব না আমাদের পক্ষে। আমি একা কয়জন মানুষের কাছে পৌঁছাবো, এটা আমার পক্ষে সম্ভব না। সো পুরোটা ডিপেন্ড করতেছে আপনাদের হেল্পের উপর। আপনারা যদি সবাই একটু শেয়ার করে দেন বা বন্ধু বান্ধবকে একটু মেনশন করে দেন বা আপনাদের যেসব চ্যাট গ্রুপ আছে সেখানে যদি একটু শেয়ার করে দেন, তাহলে দেখা যাবে ক্লাসটা অনেক মানুষের কাছে ছড়ায় যাবে। ঠিক আছে? সো কমপ্লিটলি ডিপেন্ড করছে আপনাদের উপর, এখানে জোরাজোরির কিছুই নাই। আপনি চাইলে শেয়ার করতে পারেন, চাইলে আপনার যে বন্ধুগুলো আছে যাদের জন্য ক্লাসটা দরকারি হতে পারে তাদেরকে একটু কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন। ঠিক আছে? এন্ড আমাকে একটু জানান সবকিছু ক্লিয়ার আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে, উইল স্টার্ট দ্য ক্লাস নাও। ঠিক আছে? ওকে, কেমন আছেন ভাই? ভালো আছি রে, তোরা কেমন আছিস? ক্লাস তো শেয়ার করছি কিন্তু টি শার্ট তো পাচ্ছি না। কি আর করব বলতো, কি করব আর বল। আপনার গায়ের টি শার্টটা লাগবে, আমার গায়ের টি শার্টটাই লাগবে। এ তো বিপদের মধ্যে ফেলে দিলা। বৌদি কই? এটাকে আমি জানি? বলো তো তোমরা এইসব কি প্রশ্ন করো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তোমরা কেমন আছো? ভালো আছি, আমি ভালো আছি। দেখো সব ঠিক আছে কিনা, আমাকে খালি একটু জানাবা সবকিছু ক্লিয়ার কিনা। হ্যাঁ, সবকিছু ক্লিয়ার থাকলে আমরা ক্লাস শুরু করে দিব, দেরি করব না। হ্যাঁ, আমরা লাস্ট দিন যেগুলো পড়তেছিলাম ওগুলাই আমরা আরেকটা বার পড়বো, কারণ লাস্ট দিন আমাদের নেটওয়ার্ক প্রবলেম ছিল, কোনো কিছু ঠিকঠাক দেখা যাচ্ছিল না। আজকে আমরা গুছিয়ে অর্গানাইজ ভাবে সুন্দর করে ওই জিনিসগুলো আরেকটা বার রিক্যাপ করব। ঠিক আছে? সব ঠিক আছে ভাইয়া। ওকে, এপ্রিল থেকে ক্লাস শুরু করবো দাদা, আগে এসএসসি দিয়ে নে। আচ্ছা ঠিক আছে, ওকে, দে আগে এসএসসি। ক্লিয়ার ব্রো, ওকে ঠিক আছে। ওকে, বাকি সবার কাছেও ক্লিয়ার। দেখেন আমরা শুরু করে দিই, খুব বেশি দেরি না করি। অপেক্ষা করলেই খালি অপেক্ষা, অপেক্ষা অপেক্ষা বাড়ায়। ঠিক আছে? তোমরা কি এটা জানো বাচ্চারা? এইটা জানো? আমি কোন একটা বিজ্ঞানীর বাণী এটা, ঠিক আছে, যে অপেক্ষা অপেক্ষা বাড়ায়। সো কখনো অপেক্ষা করতে নাই, অপেক্ষা করলে খালি অপেক্ষা বাড়তেই থাকে, ইট নেভার রিডিউসেস। যাই হোক, আগে বিয়ে তারপর ক্লাস। আস্তাগফিরুল্লাহ। এটা কি মানে ক্লাস নেওয়ার শর্ত নাকি ক্লাস করার শর্ত? কোনটা? ক্লাস নেওয়ার জন্য কি আমার আগে বিয়ে করতে হবে নাকি তোমার ক্লাস করার জন্য আগে বিয়ে করতে হবে? এটাই তো আমি বুঝলাম না। যাই হোক, আই হোপ সবকিছু ঠিক আছে। ওকে, আমরা বোধহয় ক্লাস শুরু করে দিই। হ্যাঁ, ক্যালকুলেটরটা কোথায়? ক্যালকুলেটর লাগবে আজকে, যেহেতু ম্যাথ অনেক। ওকে, সো দেখেন আমরা একদম ডিরেক্ট ম্যাথে চলে যাব, বাট ম্যাথে যাওয়ার আগে হ্যাঁ আমি তোমাদেরকে ফর্মুলাগুলোর একটা বার রিক্যাপ করে দেই, যে আমরা কি কি ফর্মুলা শিখছিলাম একবার মনে করে দেখো। একটা একটা করে শুরু করি। হ্যাঁ, তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিয়ে শুরু করি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ঠিক আছে? বলেন তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি ছিল? একদম শুরুর যে সূত্রটা শিখছিল কি ছিল বলতো? ফর্মুলা ছিল ভাইয়া ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। কোন একটা নির্দিষ্ট তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের গৃহীত বা বর্জিত তাপ শক্তির পরিমাণ হবে ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এবং কৃত কাজের যোগফলের সমান। ঠিক আছে? একদম বেসিক ফর্মুলা, আমরা এটার উপর ম্যাথও করেছিলাম। সো আই হোপ ইউ গাইস রিমেম্বার দিস। ওকে, এবং ক্ষেত্র বিশেষে আমরা এখানে ডি কিউ ইজ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ ইউজ করি যখন পরিবর্তনটা ক্ষুদ্র হয়। ঠিক আছে? এবং ডি ডাব্লিউ সমান কি লেখা যায়? ডি ডাব্লিউ সমান লেখা যায় পি ডি ভি, এটাও আমরা জানি। এবং সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা লিখতে পারি ডেল ডাব্লিউ ইজ ইকুয়ালস টু পি ডেল ভি। এটা কখন লেখা যাবে? শুধুমাত্র সমচাপীয় প্রক্রিয়ার জন্য। কার জন্য রে? শুধুমাত্র সমচাপীয় প্রক্রিয়ার জন্য। ওকে, আই হোপ সবার মনে আছে। ক্লিয়ার?
ক্লিয়ার, গুড। এরপর আমরা কি শিখেছিলাম ভাইয়া? এরপর আমরা একটু পড়াশোনা করেছিলাম সমষ্ণ প্রক্রিয়া নিয়ে। কি নিয়ে পড়াশোনা করেছিলাম? সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া আমরা কি কি শিখেছিলাম বলেন? সমষ্ণ প্রক্রিয়া কি কনস্ট্যান্ট থাকে? টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। এবং টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সিস্টেম আমার কার সূত্র মেনে চলবে ভাইয়া? থার্মোডাইনামিক্সে তোমার সিস্টেম কি? একটা পাত্র যার মধ্যে আদর্শ গ্যাস রাখা আছে। সো তুমি সিস্টেমের টেম্পারেচার কনস্ট্যান্ট রাখতেছো, মানে ওই আদর্শ গ্যাসের টেম্পারেচার কনস্ট্যান্ট রাখতেছো। আদর্শ গ্যাসের যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে রে, আদর্শ গ্যাস কার সূত্র মেনে চলে? বয়েলের সূত্র মেনে চলে। সো তখন যে ফর্মুলাটা হবে P1V1 ইজ ইকুয়ালস টু P2V2। একদম সহজ, ঠিক আছে? ওকে। আর এই যে সমষ্ণ প্রক্রিয়া, এখানে কৃতকাজের ফর্মুলা কি ছিল? কৃতকাজের ফর্মুলা ছিল ডেল ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এনআরটি ln v ফাইনাল বাই v ইনিশিয়াল, অথবা nRT ln p ইনিশিয়াল বাই p ফাইনাল। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা পড়াশোনা করেছিলাম আগের ক্লাসে, সব প্রমাণ টমান সহ একদম সব পড়ানো হয়েছিল তোমাদেরকে। ঠিক আছে, ওকে। তাহলে সমষ্ণ প্রক্রিয়া ছিল এগুলা। এরপর আমরা পড়াশোনা করেছিলাম রুদ্ধ তাপীয় প্রক্রিয়া নিয়ে। কি নিয়ে ভাইয়া? রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। বলো, রুদ্ধ তাপীয় প্রক্রিয়া থেকে তুমি কি কি শিখছিলা? কি কনস্ট্যান্ট থাকে রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায়? সিস্টেমের তাপ শক্তির পরিমাণ কনস্ট্যান্ট থাকে। তার মানে রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় আমার কিউ এর মানটা কনস্ট্যান্ট, অথবা আমরা বলতে পারি ডেল কিউ এর মানটা শূন্য। মানে তাপ শক্তি কনস্ট্যান্ট থাকা মানে কি? তাপ শক্তির পরিবর্তন কত হবে? শূন্য হবে। ঠিক আছে, তো আমরা বলতে পারি তাপ শক্তির পরিবর্তন শূন্য, অথবা তাপ শক্তির যে পরিমাণটা সিস্টেমের সেটা থাকবে কি? কনস্ট্যান্ট। এবং এখানে চাপ আর আয়তনের মধ্যে একটা সম্পর্ক ছিল, চাপ এবং তাপমাত্রার মধ্যে একটা সম্পর্ক ছিল, এবং আয়তন আর তাপমাত্রার মধ্যে একটা সম্পর্ক ছিল। মনে আছে? একটা সিস্টেমের উপর যদি তুমি রুদ্ধতাপীয় প্রক্রিয়া চালাও, তার চাপ, আয়তন, তাপমাত্রা তিনটাই চেঞ্জ হবে। এবং এই চাপ এবং আয়তনের মধ্যে একটা সম্পর্ক ছিল, আয়তন এবং তাপমাত্রার মধ্যেও একটা সম্পর্ক ছিল, এবং চাপ আর তাপমাত্রার মধ্যেও কি ছিল? একটা সম্পর্ক ছিল। সেই সম্পর্কটা কিরকম ছিল মনে করে দেখেন, আমরা একটা একটা করে দেখি। প্রথমে চাপ এবং আয়তনেরটা দেখতেছি। P1V1 টু দি পাওয়ার গামা is equals to P2V2 to the power gamma। ঠিক আছে, এরপর একটা কার কার মধ্যে ছিল? তাপমাত্রা এবং আয়তনের মধ্যে। সেটা কি ছিল? T1V1 to the power gamma minus 1 is equals to T2V2 to the power gamma minus 1। ঠিক আছে, এবং আরেকটা ছিল চাপ এবং তাপমাত্রার মধ্যে। সেটা কিরকম ছিল? T1 to the power 1 minus gamma, ভুল লিখলাম, উল্টা লিখলাম। ঠিক আছে, gamma divided by 1 minus gamma is equals to T2 gamma divided by 1 minus gamma। ঠিক আছে, এই ছিল রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে বিভিন্ন যে রাশিগুলা, তাপমাত্রার যে রাশিগুলা, বা তোমার তাপ কি বলে এটাকে, তাপগতীয় প্রক্রিয়া রিলেটেড যে রাশিগুলা, সেই রাশিগুলোর মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজের ফর্মুলা কি ছিল? ডেল ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এনআর ডিভাইডেড বাই 1 মাইনাস গামা T2 মাইনাস T1, যেখানে T2টা ছিল ফাইনাল টেম্পারেচার এবং T1টা কি ছিল? ইনিশিয়াল টেম্পারেচার। ওকে, আচ্ছা, এখন ভাই গামা জিনিসটা কি ছিল? গামা ছিল সিপি আর সিভির অনুপাত। মনে আছে? এই সিপি কি ছিল? স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। কেমনে বের করে রেসিপি? ডিগ্রি অফ ফ্রিডম প্লাস 2 ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাইড বাই আর। ঠিক আছে, ভাই সিভি কি ছিল? স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। সেটার ফর্মুলা কি ছিল? ডিগ্রি অফ ফ্রিডম বাই 2 ইন্টু আর। ঠিক আছে ভাইয়া, তাহলে গামা কি ছিল? গামা ছিল ভাইয়া সিপি বাই সিভি। ঠিক আছে, গামা কি ছিল? সিপি বাই সিভি। এবং এইটার যদি আমি ফর্মুলাটা লিখি, সেটা ছিল ডিগ্রি অফ ফ্রিডম প্লাস 2 ডিভাইডেড বাই ডিগ্রি অফ ফ্রিডম। ওকে, তুমি যেই গ্যাসের জন্য গামা বের করবা, সেই গ্যাসের ডব বসাই দিবা, বসাই দিলে গামার মান বের হয়ে যাবে। যেমন এক পারমাণবিক গ্যাসের ডব ছিল 3, গামা ছিল 1.67। দ্বিপারমাণবিক এবং বহু পারমাণবিক লিনিয়ার গ্যাসের ডব ছিল 5, গামা ছিল 1.4, এবং বহু পারমাণবিক নন লিনিয়ার গ্যাসের ডব ছিল 6, গামা ছিল 1.33। ঠিক আছে, আই হোপ এতটুকু আমাদের মনে আছে। দেখেন, এগুলো মনে থাকলে আমরা একদম ম্যাথের দিকে যেতে পারি। এন্ড তোমাদের কারো যদি মনে হয় এই ফর্মুলা গুলার কোনোটা নিয়েও তোমাদের সমস্যা আছে, তোমরা জিজ্ঞাসা করতে পারো। উই ক্যান রিভাইজ দ্যাট অর রিক্যাপ দ্যাট, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমাকে একটু জানো, এই ফর্মুলা গুলা নিয়ে কারো কোনো সমস্যা আছে নাকি? এই ফর্মুলা গুলা সবার কাছে ক্লিয়ার? একটু জানাতে হবে শুধু। ঠিক আছে দাদা, বলেন 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 বলেন, কি চাচ্ছেন? বলেন, কি চান? কি চাও তুমি? বলো, কি চাচ্ছ শিশু? কি করলে তোমার উপকার হয়? বলো, তোমরাই বলো, সেটাই করে দিচ্ছি তোমাদের জন্য। এক বড় না দুই বড়, প্রমিত ভাইয়ের মন বড়। আচ্ছা, ধন্যবাদ ভাই, শেয়ার করে দিছি। থ্যাংক ইউ সিফাত, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, দেখো এগুলো ক্লিয়ার। এই যে সবগুলো কিন্তু আমরা আগে পড়েছি, আজকে আমরা এগুলোর উপর ম্যাথ করব। ঠিক আছে, ক্লিয়ার ব্রো? ওকে, ঠিক আছে। নেট প্রবলেম?
কই থেকে আসলো নেট প্রবলেম? তোমার নেট প্রবলেম আছে, আজকে আমার নেট প্রবলেম না। ওকে, অল ক্লিয়ার, ঠিক আছে। ওকে, এগেইন কি এগেইন, সব তো লিখাই আছে। তুমি যদি কোনো ফর্মুলা না বুঝো তাহলে বলো, এটা বুঝাই দিচ্ছি, ঠিক আছে। ওকে দাদা, আপনাকে বলছি 2টা ম্যাথের উত্তর বের করে দিতে, ধন্যবাদ। আপনার বিয়েতে যাইতে চাই, আইসেন, সমস্যা নাই, অল ক্লিয়ার, ঠিক আছে। লেটস গো গাইস। দেখো, এটা হলো অক্সিজেন গ্যাস, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 1 তোমার কি বলছে, অক্সিজেন গ্যাসের সিপি এবং সিভি বের করো। এখন তোমার বইয়ে না এগুলোর মুখস্থ মান লেখা আছে, অক্সিজেনের সিপি এত, অক্সিজেনের সিভি এত, তুমি কি মুখস্থ করবা? না, কেমনে বের করবা? ফর্মুলা শিখছো না, বইয়ে থাকুক বা না থাকুক ডাজেন্ট ম্যাটার, ফর্মুলা তো শিখছো। অক্সিজেনের ডফ কয়টা বল, দ্বিপারমাণবিক গ্যাস, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কয়টা হবে? 5টা হবে, ঠিক আছে। এখান থেকে যদি সিপি সিভি বের করতে চাই, সিপির ফর্মুলা কি, ডিগ্রি অফ ফ্রিডম প্লাস 2 ডিভাইডেড বাই ডিগ্রি অফ আরে প্রমেত, ডিগ্রি অফ ফ্রিডম প্লাস 2 ডিভাইডেড বাই 2 ইন্টু আর। এটা ছিল আমাদের সিপির ফর্মুলা। এখন অক্সিজেনের ডপ হলো 5টা, তাহলে ডফের জায়গায় 5 বসিয়ে দাও। 5 প্লাস 2 ডিভাইডেড বাই 2, আর এর মান কত? 8.314, 8.314। কিছু একটা বের হবে, একক কি হবে? একক হবে জুল পার কেলভিন পার মোল, ঠিক আছে, সহজ। ওকে, পারার কথা। এরপর কি বলছে, সিভি বের করতে বলছে। ভাইয়া সিভি কেমনে বের করব? দুই ভাবে করতে পারো, সিভি ইজ ইকুয়ালস টু ডিগ্রি অফ ফ্রিডম বাই 2 ইন্টু আর। এই হলো একটা। ডফ কয়টা অক্সিজেনের? 5টা, তাহলে বসাই দাও 5/2 ইন্টু আর এর মান কত? 8.314। কিছু একটা মান বের হবে, সেটাই তোমার সিভি। একক কি হবে? জুল পার কেলভিন পার মোল। অথবা আপনি আরেকভাবে বের করতে পারেন। আমরা কি জানি বলেন তো? আমরা জানি সিপি মাইনাস সিভি ইজ ইকুয়ালস টু আর, মনে আছে? এরকম একটা ফর্মুলা আমরা শিখছিলাম না, সিপি মাইনাস সিভি ইজ ইকুয়ালস টু আর। কোন একটা নির্দিষ্ট গ্যাসের স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের পার্থক্য কত হয়? এই আদর্শ গ্যাসের মোলার গ্যাস ধ্রুবকের সমান হয়, 8.314 এর সমান হয়, ঠিক আছে। সো এখান থেকে আমরা লিখতে পারি সিভি ইজ ইকুয়ালস টু সিপি মাইনাস আর। এই যে তুমি সিপির মানটা বের করছো না, সেখান থেকে আর এর মানটা বিয়োগ করে দিলেই তোমার রেজাল্ট বের হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে আর এর মান বিয়োগ করলেই আপনার সিভি বের হয়ে যাবে, সহজ। ওকে, তাহলে এগুলো আসলে আই গেস পারবো। এখন এগুলো না রিটেন আসার সম্ভাবনা কম, হ্যাঁ। আইদার এগুলো অ্যাডমিশনে শর্ট কোয়েশ্চেন আসবে, বলি আমি, এগুলো হয় অ্যাডমিশন শর্ট কোয়েশ্চেন আসবে, এইচএসসি তে এগুলো আসবে না, শর্ট কোয়েশ্চেন আসবে, অথবা এমসিকিউ আসবে, যে কোনো একটা, এর বাইরে না। এই দুইটার যে কোনো একটা আর কি, ঠিক আছে। অ্যাডমিশনের যে শর্ট শর্ট কোয়েশ্চেন গুলো হয় ঢাকা ইউনিভার্সিটিতে হয়, সো ওখানে এটা আসতে পারে, অথবা যে এমসিকিউ গুলো হয় সেখানেও আসতে পারে, ঠিক আছে। ওকে, নেক্সট কি বলছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য স্থির আয়তনে এবং স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ নির্ণয় করো। গামা তোমারে দিয়ে দিছে 1.33, হুইচ ইজ রং। কার্বন ডাইঅক্সাইডের গামা 1.33 না, কার্বন ডাইঅক্সাইডের গামা কত? 1.4। কেন? কার্বন ডাইঅক্সাইডের ডিগ্রি অফ ফ্রিডম কি 6টা নাকি? না, এটা ভুল। হ্যাঁ, এটা ভুল লেখা আছে। কার্বন ডাইঅক্সাইডের ডিগ্রি অফ ফ্রিডম কিন্তু 5টা। কেন? কারণ কার্বন ডাইঅক্সাইড একটা বহু পারমাণবিক কিন্তু লিনিয়ার গ্যাস। ভাইয়া এটা তোমাদের পড়িয়েছিলাম, আদর্শ গ্যাসের ক্লাসগুলো যখন নিলাম তখনই পড়াইছিলাম। কার্বন ডাইঅক্সাইডের গাঠনিক সংকেত কেমন? এই যে সি, এই যে ও, এই যে ও। তাহলে ও কেমন গ্যাস? ও বহু পারমাণবিক লিনিয়ার গ্যাস। কেমন গ্যাস রে? বহু পারমাণবিক লিনিয়ার গ্যাস। ওকে, বহু পারমাণবিক লিনিয়ার গ্যাস। এখন একটা বহু পারমাণবিক লিনিয়ার গ্যাসের ডফ কয়টা হয়? বহু পারমাণবিক লিনিয়ার গ্যাসের ডফ হয় 5টা, ঠিক আছে। ওকে, তাহলে বলো সিপি সিপি কেমনে বের করবা? কোনো ব্যাপার? কোনো ব্যাপারই না। সিপি কত হবে? সিপি হবে ডফ প্লাস 2 ডিভাইডেড বাই 2 ইন্টু আর। ডফের মান 5, 5 প্লাস 2/2 ইন্টু আর এর মান 8.314, এত জুল পার কেলভিন পার মোল। বের হয়ে গেছে সিপি। ভাইয়া সিভি কেমনে বের করবো? সিভি ইজ ইকুয়ালস টু ডফ বাই 2 ইন্টু আর, অথবা ওই যে সিপি মাইনাস আর করলেও হবে, একটা করলেই হয়েছে, সমস্যা নেই। 5/2 ইন্টু আর এর মান 8.314, এত জুল পার কেলভিন পার মোল, ঠিক আছে। সিপি সিভি দুইটাই বের হয়ে গেছে, সহজ। এগুলো একদম সহজ জিনিসপাতি, ঠিক আছে। পারবো? শিওর? 2 নম্বরটাও ক্লিয়ার? দেখো তো বুঝছো কিনা একটু বলো। মনে আছে তো এগুলো নাকি? নাকি একদম ভুলে গিয়েছো? কোনটা পুরা ভুলছো না মনে আছে? দেখেন বুঝছেন কিনা।
হ্যাঁ হ্যাঁ প্রীতি হয়েছে 29 আর হলো 20 না, হ্যাঁ দুইটা সেম আসবে। আপনি তো মনে হয় পাওয়ার প্লে 23-এর ক্লাস নিয়েছিলেন নিয়াজ ভাইয়ের সাথে, হ্যাঁ নিয়েছিলাম। ভাইয়া আজকে আস্তাগফিরুল্লাহ, ছি ছি, আজকে কি ডে ভাই, আজকে কি ডে, আজকে কি প্রমিস ডে না নাকি আজকে জানি না, তোমাদের কথা আমি বুঝি না। ক্লিয়ার, ওকে ঠিক আছে, নাইস। তাহলে শুরু করি নাকি সামনে আগাই, শুরু করি বলতেছি সামনে আগাই। নেক্সট ম্যাথ নাম্বার 3। আচ্ছা এখানে নাই যে একটু পয়েন্টে সমস্যা আছে বুঝছো, এখানে একটু গ্যাঞ্জাম করছে। এ বি ডি পথে, তাই না, এই হলো আমার এ, আমি বুঝাই দিই তোমাদের, তোমরা নাহলে হারাই যাবা। সিস্টেমকে বি অবস্থানে নিতে এটা হলো বি, ওকে, আর এটা হলো আমাদের ডি, আর এটা সরি এটা হলো সি, হ্যাঁ এটা কি, এটা হলো সি, এবং এটা হলো কি, এটা হলো ডি। ওকে, এই কোয়েশ্চেনে হালকা একটু সমস্যা আছে, আমরা আগের দিন যখন করছিলাম মানে তখনও দেখছিলাম যে হালকা একটু ডেটাই সমস্যা আছে। যাই হোক আমি আজকে করে দেওয়ার চেষ্টা করি, খেয়াল করেন। আপনার কি বলেছে, একটা সিস্টেম আছে, তাকে এ অবস্থা থেকে বি অবস্থানে এ সি বি পথে নিয়ে যাওয়া হলো। আচ্ছা এই যে এ বি সি ডি এগুলা কি বলতো, এগুলা হলো সিস্টেমের বিভিন্ন তাপীয় অবস্থা। ঠিক আছে, যখন সিস্টেমটা এই অবস্থায় আছে তখন তার একটা নির্দিষ্ট চাপ আছে, এই যে সেই নির্দিষ্ট চাপ, ঠিক আছে, একটা নির্দিষ্ট আয়তন আছে এবং একই সাথে একটা নির্দিষ্ট তাপমাত্রাও আছে। ওকে, যখন সিস্টেমটা সি পয়েন্টে গেছে বা সি তাপীয় অবস্থায় গেছে তখন তার একটা নির্দিষ্ট চাপ আছে, নির্দিষ্ট আয়তন আছে এবং একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে। যখন সে বি পয়েন্টে গেছে তখন তার একটা নির্দিষ্ট চাপ আছে, একটা নির্দিষ্ট ভলিউম আছে এবং একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে। এবং ফাইনালি যখন ডি পয়েন্টে গেছে তখন তার একটা নির্দিষ্ট চাপ, নির্দিষ্ট আয়তন এবং একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে। সো এই যে এ বি সি ডি এগুলো সব হলো সিস্টেমের এক একটা তাপীয় অবস্থা বা একটা থার্মাল স্টেট। এখন যখন তুমি সিস্টেমকে একটা থার্মাল স্টেট থেকে আর একটা থার্মাল স্টেটে নিতে যাবা, বা যখন একটা তাপীয় অবস্থা থেকে আর একটা তাপীয় অবস্থায় নিতে যাবা, তখন তোমার সিস্টেমের উপর একটা তাপগতীয় প্রক্রিয়া চালাতে হবে। যেমন এখানে এসি, এই পথে বা এই প্রক্রিয়ায় সিস্টেমকে চালনা করলে কি হবে, সিস্টেমটা এ তাপীয় অবস্থা থেকে সি তাপীয় অবস্থায় যাবে। তাহলে এসি কে আমরা বলতে পারি একটা তাপগতীয় প্রক্রিয়া। সিমিলারলি সিবি, তুমি যদি সিবি প্রক্রিয়াটা সিস্টেমের উপর চালাও তাহলে কি হবে, সিস্টেমটা সি তাপীয় অবস্থা থেকে বি তাপীয় অবস্থায় যাবে। তার মানে কি, তাপীয় অবস্থার পরিবর্তন হচ্ছে এই প্রক্রিয়াটা সিস্টেমের উপর চালানোর কারণে। এর জন্য সিবিও একটা তাপগতীয় প্রক্রিয়া। সেখানে গ্রাফে তোমাকে বিভিন্ন তাপীয় অবস্থা এবং তাপগতীয় প্রক্রিয়াগুলো দেওয়া আছে। তোমায় কি প্রশ্ন করছে, এবিডি পথে সিস্টেম কত তাপ প্রবাহিত হবে, মানে সিস্টেমের মধ্যে কতখানি তাপ শক্তি যাবে বা সিস্টেম কতখানি তাপ শক্তি বর্জন করবে যদি কৃত কাজের মান হয় 10 জুল। ওকে, কোন পথে, এ বি ডি পথে আছে, এ বি ডি, এটা আবার কি দিল, আচ্ছা এ বি ডি, এ সিবি পথে নেওয়ার জন্য 80 জুল। আচ্ছা 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 আচ্ছা, এক মিনিট এখানে একটু ভুল আছে মনে হয়, দেখছো, এডিবি হবে এখানে, কি হবে, এটা হবে এডিবি। ওকে, এডিবি হবে। ওকে, মানে একটু ভুল ছিল কোশ্চেনে, এখানে এডিবি হবে। আচ্ছা তাহলে আমরা একটু দীপকটা পড়ি। সিস্টেমটাকে আমরা এ অবস্থা থেকে বি অবস্থায় নিব, তার জন্য আমরা কি করছি, এ সিবি পথে নিছি, মানে এইভাবে প্রথমে এ থেকে সিতে গেছি, সিস্টেমের তাপীয় অবস্থা এ থেকে সিতে নিছি একটা তাপগতীয় প্রক্রিয়ার মাধ্যমে, তারপর সি থেকে বিতে নিছি। ওকে, তাহলে এসিবি পথে আমরা সিস্টেমের তাপীয় অবস্থা এ থেকে বিতে নিয়ে গেছি। তার জন্য কি হয়েছে, সিস্টেমের মধ্যে 80 জুল তাপ শক্তি প্রবাহিত হয়েছে, মানে কি সিস্টেম 80 জুল তাপ শক্তি গ্রহণ করছে। সিস্টেমের মধ্যে 80 জুল তাপ শক্তি প্রবাহিত হওয়া মানে কি, সিস্টেম 80 জুল তাপ শক্তি গ্রহণ করতেছে। সো আমি যদি এসিবি পথের কথা চিন্তা করি, এসিবি পথে কি হবে, আমার গৃহীত তাপ শক্তির পরিমাণ হবে 80 জুল, মানে সিস্টেম 80 জুল তাপ শক্তি বাইরে থেকে গ্রহণ করেছে এবং সিস্টেম 30 জুল কাজ করলো। এটা একটু বুঝছো, সিস্টেম 30 জুল কাজ করছে মানে কি, সিস্টেম নিজে কাজ করছে, এবং সিস্টেম যখন নিজে কাজ করে তখন কৃত কাজ কি হয়, পজিটিভ হয়। তাহলে কৃত কাজের পরিমাণ কত, 30 জুল। ওকে, তাহলে এসিবি পথে সিস্টেমে গৃহীত তাপ শক্তির পরিমাণ 80 জুল এবং সিস্টেমের কৃত কাজের পরিমাণ কত, 30 জুল, মানে সিস্টেম নিজে কাজ করছে। তাহলে এখান থেকে আমরা কি করব, এসিবি পথে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা বের করব। তার জন্য কি করতে হবে, এসিবি পথে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে অ্যাপ্লাই করতে হবে, লেখেন ফর্মুলা, ডেল কিউ এ সি বি ইজ ইকুয়ালস টু ডেল ইউ এ সি বি প্লাস ডেল ডাব্লিউ এ সি বি। ঠিক আছে, সহজ। ডেল কিউ এসিবি কত রে, 80 জুল। ঠিক আছে, ডেল ডাব্লিউ কত, ডেল ডাব্লিউ হলো 30 জুল। এখান থেকে আমরা কি বলতে পারি, ডেল ইউ এসিবি হবে ভাইয়া টারাটা, ডেল ইউ এসিবি হবে ভাইয়া 50 জুল। এটার মানে কি,
মানে হলো তুমি যখন এসিবি পথে এ তাপীয় অবস্থা থেকে বি তাপীয় অবস্থায় যাবা, তোমার সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে +50 জুল। মানে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি 50 জুল পরিমাণ বৃদ্ধি পাবে। এখন কথা হলো, আমি যদি এসিবি পথে না গিয়ে অন্য কোনো পথে যাইতাম এ থেকে বিতে, তাহলেও কি সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 50 জুল হইতো? উত্তর হলো হ্যাঁ। কেন? কারণ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন তুমি কোন পথে বা কোন প্রক্রিয়াতে সিস্টেমকে রান করতেছো তার উপর ডিপেন্ড করে না। কিসের উপর ডিপেন্ড করে? সিস্টেমের তাপমাত্রার পরিবর্তনের উপর, আর কোনো কিছুর উপরেই না। তুমি মনে করে দেখো, আমরা যখন অভ্যন্তরীণ শক্তির ফর্মুলা শিখছিলাম, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের কি ছিল? ডেল ইউ ইজ ইকুয়ালস টু এন আর, সরি রে, ডিগ্রি অফ ফ্রিডম বাই 2, ডিগ্রি অফ ফ্রিডম বাই 2 ইন্টু এন আর ডেল টি। এই ছিল ফর্মুলা। ঠিক আছে? সো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কমপ্লিটলি ডিপেন্ড করতো তাপমাত্রার পরিবর্তনের উপর। এখন দেখো, তুমি যখন এ অবস্থায় ছিলা তোমার সিস্টেমের টেম্পারেচার কত ছিল? টিএ। তুমি যখন বি অবস্থায় গেছো তোমার সিস্টেমের টেম্পারেচার কত হইছে? টিবি। তাহলে বলো এই সিস্টেমের টেম্পারেচারের পরিবর্তন কত? টিবি মাইনাস টিএ, রাইট? তুমি টিএ টেম্পারেচারে ছিলা, ওইখান থেকে টিবি টেম্পারেচারে গেছো, তোমার সিস্টেমের তাপমাত্রার পরিবর্তন কত? টিবি মাইনাস টিএ। তার মানে এইটাই তোমার ডেলটি, এটাই কি তোমার ডেলটি। এখন তুমি যদি এসিবি পথে না যায় সরাসরি এবি পথে যাইতা, তাহলে কি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিফারেন্ট হইতো? না, কারণ এবি পথে গেলেও তোমার ইনিশিয়াল টেম্পারেচার থাকতো টিএ, ফাইনাল টেম্পারেচার হইতো টিবি। মানে তুমি তো এ থেকে বিতেই যাচ্ছ, যে পথেই যাও না কেন, তাপমাত্রার পরিবর্তন তো সবসময় টিবি মাইনাস টিএই হবে। তাহলে তাপমাত্রার পরিবর্তন যদি সবসময় সেম হয়, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনও কি হবে? সেম হবে। আবার দেখো, তুমি যদি এডিবি পথে যাও, তুমি কিন্তু সেই এ থেকে বিতেই যাবা, তুমি যে পথ দিয়েই ঘুরে যাও না কেন। সো তাপমাত্রার পরিবর্তন আবারও সেম ভাই, টিবি মাইনাস টিএ। সো আপনি যে পথেই এ থেকে বি পয়েন্টে যান, তাপমাত্রার পরিবর্তন সবসময় সেমই হবে। এন্ড তাপমাত্রার পরিবর্তন যদি সেম হয়, তাহলে আপনি যে পথেই ট্রাভেল করেন না কেন, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনও কি হবে? সেম হবে। তাহলে দেখো, এটা কেন বললাম? কারণ আমাদেরকে এডিবি পথের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা লাগবে, এবং এইটা হবে এক্স্যাক্টলি 50 জুল, একটু ডিফারেন্ট হবে না। তাহলে দেখেন, আমরা যদি একটু এডিবি পথের জন্য লিখি, এডিবি পথের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে? 50 জুল। কেন ভাইয়া? কেন যেন 50 জুল হইলো? কারণ দেখো, আমি এই পথে গেলেও এ থেকে বিতেই তো গেছি। সো একটা সেম টেম্পারেচার থেকে আরেকটা সেম টেম্পারেচারই আমি গেছি। সো তাপমাত্রার পরিবর্তনটা কি সেমই থেকে যাচ্ছে না? যখন এসিবি পথে গেছিলাম তখনও তাপমাত্রার পরিবর্তন ছিল টিবি মাইনাস টিএ, যখন এডিবি পথে যাচ্ছি তখনও তাপমাত্রার পরিবর্তন টিবি মাইনাস টিএ। তো যেহেতু তাপমাত্রার পরিবর্তন সেম, দুইটা পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনও কি হবে? অবশ্যই সেম হবে। ঠিক আছে, গুড। তাহলে এডিবি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? 50 জুল। আর কি দেওয়া আছে? যে এডিবি পথে কৃত কাজের মান হলো 10 জুল। তাহলে আমরা বলতে পারি ডেল ডাব্লিউ কত? ডেল ডাব্লিউ হলো 10 জুল। তাহলে বলেন এডিবি পথে তাপ শক্তির পরিবর্তন কত হবে? এটা আপনাকে বের করতে বলছে। এডিবি পথে তাপ শক্তির পরিবর্তন হবে ডেল কিউ এডিবি ইজ ইকুয়ালস টু ডেল ইউ এডিবি প্লাস ডেল ডাব্লিউ এডিবি। ওকে, ডেল ইউ এডিবির মান কত রে? 50। ডেল ডাব্লিউ এডিবির মান কত? 10। তাহলে কত হচ্ছে? 60 জুল। কত হচ্ছে ভাইয়া? 60 জুল। এটাই আপনার প্রশ্নের উত্তর। ঠিক আছে, এই টাইপের একটা প্রবলেম তোমাদেরকে আগেও করানো হয়েছিল। এবং আরেকটু বলে রাখি, এই টাইপের প্রবলেম রিসেন্টলি বুয়েট আসা প্রবলেম। ঠিক আছে, এটা মানে রিসেন্টলি বুয়েট আসছিল, বুয়েট বা সিকেরুয়েট কোথাও একটা আসছে খুব রিসেন্টলি। আচ্ছা, আজান দিচ্ছে, তোমরা এটা একটু তুলো, আমি আজানের পর আবার কন্টিনিউ করি। ঠিক আছে, আর কেউ নামাজ পড়তে গেলে নামাজ পড়ে আসেন, যান, সমস্যা নেই কোনো, ক্লাস থেকেই যাবে, সমস্যা নেই, ক্লাস তুমি পরেও করতে পারবা, সমস্যা নেই কোনো, নামাজ পড়লে নামাজ পড়ে আসেন, যান। ওকে, তুলেছি। আচ্ছা, আমি এটা বোধহয় লিখতে থাকি, তোমরা ততক্ষণে, মানে আমরা একটু চুপ থাকি, নামাজটা শেষ হোক।
ওকে দেখেন শুনেন, যেটা কোশ্চেনে বলছে ওই একই উদ্দীপক দেওয়া আছে। এবার 2 নম্বর কোশ্চেন আপনাকে বলছে যদি সিস্টেমটাকে বি থেকে এ তে আনা হয় সরাসরি। আগে দেখো তুমি যে এভাবে এ সি বি পথে ঘুরে গেছিলা, এ ডি বি পথে ঘুরে গেছিলা, এবার তোমাকে বলছে যে সিস্টেম আমার বি অবস্থায় আছে বা বি তাপীয় অবস্থায় আছে। এখন আমি কি করব, এই বি এ পথে সরাসরি সিস্টেমকে এ পয়েন্টে নিয়ে আসবো বা এ তাপীয় অবস্থায় নিয়ে আসবো। তার জন্য সিস্টেমের উপর 20 জুল কাজ করতে হবে আমাদেরকে। এবং তোমাকে প্রশ্ন করছে এই প্রক্রিয়ায় সিস্টেম কতখানি তাপশক্তি গ্রহণ করবে বা কতখানি তাপশক্তি বর্জন করবে। এখন একটু দেখো, এই হলো তোমার তাপীয় অবস্থা এ, এই হলো তোমার তাপীয় অবস্থা বি, ঠিক আছে। তাপীয় অবস্থা এ তে টেম্পারেচার ছিল টি এ, তাপীয় অবস্থা বি তে টেম্পারেচার কত টিবি। তাহলে যখন আমরা এ থেকে বি তে গিয়েছিলাম তখন তাপমাত্রার পরিবর্তন কত ছিল টিবি মাইনাস টি এ। পরিবর্তন কেমনে বের করে, শেষ মাইনাস আদি। যখন এ থেকে বি তে গেছো তখন শেষ তাপমাত্রা কোনটা টিবি, আদি তাপমাত্রা কোনটা টি এ, তাহলে তাপমাত্রার পরিবর্তন কত হবে টিবি মাইনাস টি এ। আর যখন তুমি বি থেকে এতে আসবা, এবার কিন্তু তুমি এ থেকে বিতে যাচ্ছ না, বি থেকে এতে আসতেছো, তখন তাপমাত্রার পরিবর্তন কত হবে বলো তো, টিবি মাইনাস টি এ না, তখন তো তোমার ফাইনাল টেম্পারেচার টি এ এবং ইনিশিয়াল টেম্পারেচার তখন তোমার টিবি। তাহলে তখন তাপমাত্রার পরিবর্তন হবে টি এ মাইনাস টিবি। তাহলে এখানে এ থেকে বিতে যাওয়ার সময় তাপমাত্রার পরিবর্তন যদি প্লাস 20 ডিগ্রি সেলসিয়াস হয়, বি থেকে এতে আসলে তাপমাত্রার পরিবর্তন কত হবে মাইনাস 20 ডিগ্রি সেলসিয়াস। মানে ব্যাপারটা খুব সিম্পল। এর একটা ফিক্সড টেম্পারেচার আছে ধরো 30 ডিগ্রি সেলসিয়াস, বি এর একটা ফিক্সড টেম্পারেচার আছে ধরো 50 ডিগ্রি সেলসিয়াস। যখন এ থেকে বিতে গেছো কি হইছে, তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস বাড়ছে। যখন তুমি বি থেকে এতে আসবা তখন কি হবে, তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস কমবে। সো যখন আমরা বি থেকে এতে আসবো তখন তাপমাত্রার পরিবর্তনটা হবে উল্টা, মানে মাইনাস। তাহলে তাপমাত্রার পরিবর্তন যদি মাইনাস হয়, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনও কি হবে মাইনাস হবে, মান আগেরটার সমানই হবে। যখন তুমি এ থেকে বিতে গিয়েছিলে, এই যে একটু আগে তো বের করেছো, যখন তুমি এ থেকে বিতে গিয়েছিলে সেটা তুমি যে প্রক্রিয়াতেই যাও না কেন, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত ছিল প্লাস 50 জুল, মানে এ থেকে বিতে গেলে 50 জুল অভ্যন্তরীণ শক্তি বাড়ে। তাহলে তুমি যদি বি থেকে এতে ফেরত আসো কি হবে, 50 জুল অভ্যন্তরীণ শক্তি কমবে। এর জন্য অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন মাইনাস 50 জুল, ঠিক আছে। আচ্ছা এবার দেখো কৃত কাজটা হয়েছে সিস্টেমের উপর। যদি সিস্টেম নিজে কাজ করে তাহলে কৃত কাজ হয় পজিটিভ, আর যদি বাইরে থেকে সিস্টেমের উপর কাজ করা হয় তখন কৃত কাজ কি হয় নেগেটিভ হয়। এর জন্য ডেল ডাব্লিউ বসানো হয়েছে মাইনাস 20 জুল, ঠিক আছে। এখান থেকে তোমাকে ডেল কিউ বের করতে বলছে, ডেল কিউ এর মান কত আসে দেখো, ডেল ইউ আমার কত মাইনাস 50, ডেল ডাব্লিউ কত মাইনাস 20, তাহলে ডেল কিউ কত আসে মাইনাস 70 জুল। মানে সিস্টেম থেকে 70 জুল তাপশক্তি বাইরে বের হয়ে যাবে। কি হবে, সিস্টেম থেকে 70 জুল তাপশক্তি বাইরে বের হয়ে যাবে। সিস্টেম থেকে 70 জুল তাপশক্তি নির্গত হবে, ঠিক আছে। তাপশক্তি কি হবে নির্গত হবে। সহজ, একদম সহজ। দেখেন হয়েছে, তুলে ফেলো তুলে ফেলো, একদম সহজ জিনিস। মানে এগুলো আমাদের কোনো প্যাচ নাই, এগুলো আমরা আগেও পড়েছিলাম এবং এগুলা অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট, এইচএসসির জন্য ইম্পর্টেন্ট। যেমন প্রথম যে দুইটা ম্যাথ করলাম ওগুলো কিন্তু এইচএসসির জন্য ইম্পর্টেন্ট ছিল না, শুধুমাত্র অ্যাডমিশনের জন্য ছিল। বাট এগুলা এইচএসসি অ্যাডমিশন সবকিছুর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো পারতে হবে। হয়েছে, তুলেছি, 1 2 দুইটাই ক্লিয়ার, গুড। নেক্সট ওয়ান ভাইয়া। আচ্ছা আচ্ছা এটা বাদ দাও, এটা স্কিপ, এটা ইগনোর, এইটাই সমস্যা আছে, এই ম্যাথটাই সমস্যা আছে, ঠিক আছে, এইটা ইগনোর, এই ম্যাথ লাগবে না। এর একটু সমস্যা আছে কারণ তোমাকে ওই উল্টা পাল্টা দেখাইছে আর কি, যাও এটা লাগবে না। ওকে এবার আসো 4 নাম্বার ম্যাথে আসি আমরা। 3-এর 3 নাম্বারটাকে ইগনোর করছো আই গেস, ঠিক আছে। 4 নাম্বারটা খেয়াল করো, তোমাকে একটা সিস্টেম দিছে, ঠিক আছে। এই সিস্টেমের টেম্পারেচার তোমাকে বলছে 400 কেলভিন। কি বললাম, আমাদের কাছে একটা সিস্টেম আছে যেই সিস্টেমের টেম্পারেচার কত 400 কেলভিন। এবং এই সিস্টেমের ভিতরে কি আছে, সিস্টেমের ভিতরে আছে 6 গ্রাম হিলিয়াম গ্যাস। তোমার কি বলছে, খুব ধীরে ধীরে সিস্টেমের আয়তন দ্বিগুণ করা হলো। প্রশ্ন করছে কৃত কাজ কত, ঠিক আছে। তাহলে দেখেন আমরা কি করেছি, সিস্টেমের আয়তন দ্বিগুণ করছি। তাহলে আমরা কি বলতে পারি, সিস্টেমের যে ফাইনাল ভলিউম বা সিস্টেমের যে ফাইনাল আয়তন সেটা কি হবে ইনিশিয়াল ভলিউম বা ইনিশিয়াল আয়তনের ডাবল হবে। তাহলে সিস্টেমের ফাইনাল ভলিউম ভিএফ হবে ইনিশিয়াল ভলিউমের ডাবল। বুঝতে পেরেছো, তোমাকে কি বলেছে আয়তন দ্বিগুণ করা হয়েছে। তাহলে আয়তন যদি দ্বিগুণ করা হয় সিস্টেমের ফাইনাল ভলিউম কি হবে ইনিশিয়াল ভলিউমের ডাবল হবে, ঠিক আছে। আচ্ছা আমাদের কাছে কতখানি গ্যাস আছে 6 গ্রাম হিলিয়াম গ্যাস। এই গ্যাসের মোল সংখ্যা কত হবে, ভাই তোমাকে গ্যাসের ভর দিয়ে দিছে, ওকে আণবিক ভর দিয়ে ভাগ করে দাও তাহলেই মোল সংখ্যা পেয়ে যাবা। তাহলে এখানে কয় মোল গ্যাস আছে 6 ডিভাইডেড বাই হিলিয়ামের আণবিক ভর 4 মানে 1.5 মোল। কত মোল গ্যাস আছে 1.5 মোল গ্যাস আছে।
ঠিক আছে ভাইয়া সিস্টেমের টেম্পারেচার কত দেওয়া আছে সিস্টেমের টেম্পারেচার দেওয়া আছে 400 কেলভিন তার মানে সিস্টেমের তাপমাত্রা কত এই যে 400 কেলভিন প্রশ্ন কি করছে কৃত কাজ কত ভাইয়া বুঝলাম তো কৃত কাজ কত কিন্তু তার আগে তো আমার জানতে হবে এটা কোন প্রক্রিয়া কারণ আমি এখানে কৃত কাজের ফর্মুলা কোনটা অ্যাপ্লাই করব সমচাপীয় প্রক্রিয়ার জন্য কৃত কাজের ফর্মুলা একরকম সমষ্ণ প্রক্রিয়ার জন্য আরেক রকম রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য আবার আরেক রকম সো তোমার প্রথমে জানতে হবে যে তুমি যে সিস্টেমের উপর তাপগতীয় প্রক্রিয়াটা চালাচ্ছ আচ্ছা এখানে আবার একটা প্রশ্ন হতে পারে যে ভাই তাপগতীয় প্রক্রিয়াটা কই এটা তো দেখতে পাচ্ছি না এই যে তুমি আয়তনটা দ্বিগুণ করছো না এটা করাই হয়েছে একটা তাপগতীয় প্রক্রিয়ার মাধ্যমে ঠিক আছে সো আপনার প্রথমে জানতে হবে এখানে কোন তাপগতীয় প্রক্রিয়া আপনি সিস্টেমের উপর চালাইছেন দেন ওই তাপগতীয় প্রক্রিয়ার যে কৃত কাজের ফর্মুলা সেটা আপনার অ্যাপ্লাই করতে হবে কেমনে বুঝবো কোশ্চেনে বলা আছে তোমাকে প্রথমেই বলে দিয়েছে খুব ধীরে ধীরে সিস্টেমের আয়তন দ্বিগুণ করা হলো কি বলছিলাম যদি কোনো প্রক্রিয়ার আগে লেখা থাকে যে খুব ধীরে ধীরে একটা প্রক্রিয়া করা হয়েছে বা খুবই স্লোলি একটা প্রক্রিয়া করা হয়েছে সেটা কোন তাপগতীয় প্রক্রিয়া সমষ্ণ বা আইসোথার্মাল প্রসেস ঠিক আছে সো এটা কোন প্রক্রিয়ার কথা বলা হয়েছে সমষ্ণ প্রক্রিয়ার কথা বলা হয়েছে ঠিক আছে এইটা আপনার বুঝতে হবে যে যদি লেখা থাকে খুব ধীরে ধীরে ঘটছে একটা প্রক্রিয়া সেটা কোন প্রক্রিয়া সমষ্ণ প্রক্রিয়া ঠিক আছে ভাই সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজের ফর্মুলা কি ডেল ডব্লিউ ইজ ইকুয়ালস টু কি দাগ দিলাম কেন আমি এখানে এন আর টি এল এন ভি এফ বাই ভি আই ঠিক আছে এই হলো আমাদের সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ বের করার ফর্মুলা সো এখন আপনি জাস্ট ফর্মুলার মধ্যে মান বসাই দিবেন মান বসাই দিলে আপনার কৃতকাজ বের হয়ে যাবে এন এর মান কত রে 1.5 আর এর মান কত 8.314 টেম্পারেচার কত দেখো আমার টেম্পারেচার কত সিস্টেমের 400 কেলভিন ঠিক আছে মাল্টিপ্লাইড বাই ln vf বাই vi মানে ফাইনাল ভলিউম বাই ইনিশিয়াল ভলিউম বলো vf কত 2 vi তাহলে vf বাই vi কত হবে 2 হবে রাইট তাহলে ভিতরে কত বসবে অনলি 2 এটাকে ক্যালকুলেট করবেন করলেই আপনার কৃতকাজের মান বের হয়ে চলে আসবে ঠিক আছে তাহলে এইটাই হলো আমার এই পাত্রের আয়তনকে ডাবল করার জন্য বা সমষ্ণ প্রক্রিয়ায় বা ধীরে ধীরে ডাবল করার জন্য টোটাল কৃত কাজ দেখো বুঝছো কিনা দেখো 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 বাচ্চারা বুঝেছো কিনা বলো 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 বুঝছো কিনা বলেন তো একটু সবাই বুঝছি আচ্ছা এখান থেকে আরেকটা প্রশ্ন করতে পারতো কি প্রশ্ন করতে পারতো তোমাকে ধরো এখানে আরেকটা প্রশ্ন করছে একটা লেজ লাগাই দিছে প্রশ্নে ঠিক আছে প্রশ্ন কি করছে এই প্রক্রিয়ায় এই প্রক্রিয়ায় সিস্টেম কতখানি তাপ শক্তি গ্রহণ করবে কি বলছে সিস্টেম কতখানি তাপ শক্তি গ্রহণ করবে ঠিক আছে ধরো একটা এক্সট্রা কোশ্চেন দিছে কতখানি তাপ শক্তি গ্রহণ করবে কেমনে করবা বলো 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 কেমনে করবা এটা কি একটা তাপগতীয় প্রক্রিয়া না তো তাপগতীয় প্রক্রিয়া তো রাইট তাহলে একটা তাপগতীয় প্রক্রিয়া অবশ্যই তাপগতিবিদ্যার প্রথম সূত্র মেনে চলবে তাহলে আমরা কি লিখতে পারি যে এই প্রক্রিয়ায় ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ দেখো ডেল ডাব্লিউ তুমি জানো ডেল ডাব্লিউ এর মানেই যে বের হইছে ঠিক আছে এখন তোমার ডেল ইউ এর মানটা জানতে হবে এটা জানতে পারলেই কিন্তু ডেল কিউ বা গৃহীত তাপ শক্তির পরিমাণটা বের হয়ে যাবে এখন এটা কি প্রক্রিয়া রে সমষ্ণ প্রক্রিয়া মানে কি টেম্পারেচার কনস্ট্যান্ট ভাইয়া একটা সিস্টেমের টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হয় সেই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হয় শূন্য হয় কারণ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিপেন্ডই করে তাপমাত্রার পরিবর্তনের উপর তাপমাত্রা যদি পরিবর্তন নাই হয় তাহলে ডেলটির মান শূন্য হবে ডেলটির মান শূন্য হইলে অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তনটা ডেল ইউ সেটাও কি হবে শূন্যই হবে তার মানে এই প্রক্রিয়ায় ডেল ইউ কিন্তু শূন্য ঠিক আছে যেহেতু সমষ্ণ প্রক্রিয়া আর ডেল ডাব্লিউ যে তুমি বের করেছো ওকে সো এটা হলো আমরা যেটা বের করেছি ঠিক আছে তার মানে এইটাই অ্যাকচুয়ালি কি হবে আমার কৃত কাজের সমান হবে কারণ ডেল ইউ তো শূন্য তার মানে কৃত কাজটা কার সমান সরি ডেল কিউটা কার সমান হবে ডেল ডাব্লিউ এর সমান হবে তুমি ডেল ডাব্লিউ যেটা বের করছো সেইটাই সিস্টেম কর্তৃক গৃহীত তাপ শক্তি ঠিক আছে দেখো বুঝতে পেরেছো সহজ একদম সহজ রে একদম সহজ জিনিস বাচ্চা পোলাপানের জিনিস দেখ পারবি কিনা বল টাটা মানে কি এটার আসলে কোনো মানে নাই এটা হলো একটা অনুভূতি ঠিক আছে কোনো মানে নাই এইসবের ওকে আচ্ছা ভাইয়া বুয়েটের ট্রিপলিটাতে কি কি হয় অনেক কিছু হয় সরস্বতী পুজোতে বুয়েট যেতে চাই হ্যাঁ শিওর চলে এসো সমস্যা নেই আমি আছি সমস্যা নেই দুপুর পর্যন্ত আমি আছি দুপুর পর্যন্ত মানে 12টা 1টা পর্যন্ত আমি ক্যাম্পাসে আছি সমস্যা নেই মানে আমাদের হলেই আছি হলেই তো পূজা হয় ওকে আমি আজকেও খেপে আসেননি ভাই আমি খেপে থাকি নাকি আয় হায় আমি ঠান্ডা মানুষ আমি আবার খেপি নাকি ছি ভাইয়া জাতি জানতে চাই আপনার হাতে কি লেখা জানালাম না আমি জাতিকে ঠিক আছে কি খবর ওকে ভালো আছি তোমার কি খবর কোর্স কিভাবে কিনবো আমাদের পেজ ফিজিক্স অফ স্টুপিড একটা টেক্সট দিয়ে বললেই হবে ওরাই সবকিছু করে দিবে ঠিক আছে ওকে এবার আসো 5 নাম্বারটা
ভাইয়া 5 নাম্বারটাই কি বলছে? 5 নাম্বারটাই আবারও বলছে তোমার কাছে একটা সিস্টেম আছে, এই সিস্টেমের মধ্যে হিলিয়াম গ্যাস রাখা আছে এবং এই হিলিয়াম গ্যাসের টেম্পারেচার হলো 25°C, ঠিক আছে? ওকে, এখন তোমাকে বলছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এর আয়তন দ্বিগুণ করা হলো। ঠিক আছে, তুমি কি করছো? এই সিস্টেমের উপর রুদ্ধতাপীয় প্রক্রিয়া চালাইছো, প্রক্রিয়া চালিয়ে এই সিস্টেমের আয়তনকে তুমি ডাবল করছো বা দ্বিগুণ করছো। তোমাকে প্রশ্ন করেছে সিস্টেমটার ফাইনাল টেম্পারেচার কত। দেখো, আমরা লাস্টের যে ম্যাথটা করলাম সেটা ছিল সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া তো সিস্টেমের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, সো এটা তো চেঞ্জ হয় নাই। কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি সিস্টেমের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে? না। তাহলে এই যে শুরুতে তাপমাত্রা ছিল 25°C বা 298 কেলভিন, এটা কি কনস্ট্যান্ট থাকবে? অবশ্যই না। তুমি যখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া চালাবা বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া যখন তুমি সিস্টেমের আয়তন দ্বিগুণ করবা, অবশ্যই ভলিউম চেঞ্জ হয়ে যাবে। তোমার দেখতে হবে ওই ভলিউম না, তোমার ওই টেম্পারেচার চেঞ্জ হয়ে যাবে। তোমার দেখতে হবে ওই নতুন টেম্পারেচারটা কত হয়, মানে ভলিউমটাকে ডাবল করার পর আমার সিস্টেমের নিউ টেম্পারেচারটা কত। এটা আপনি কেমনে বের করবেন বলেন? বলে 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 কেমনে বের করবা? ভাইয়া, আমরা যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য 3টা বড় বড় ফর্মুলা শিখলাম, তার মধ্যে একটা অ্যাপ্লাই করতে হবে। আপনার দেখতে হবে কিসের ব্যাপারে ইনফরমেশন দেওয়া আছে এবং কিসের ইনফরমেশন আপনাকে বের করতে বলছে, সেই দুজনের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। ইনফরমেশন দেওয়া আছে কার ব্যাপারে? আয়তনের ব্যাপারে। তোমার বলছে আয়তন ডাবল করা হয়েছে, তার মানে আমার ফাইনাল যে আয়তন V2 সেটা কি? আদি আয়তনের দ্বিগুণ। ঠিক আছে, আমার ফাইনাল যে আয়তন V2, তোমাকে বলছে না আয়তন দ্বিগুণ করছি, সেটা কি? আদি আয়তন বা শুরুর যে আয়তন ছিল তার ডাবল। সো আমরা বলতে পারি V2 is equals to 2V1। তার মানে আমাকে আয়তনের ব্যাপারে ইনফরমেশন দিয়ে দিছে, বের করতে বলছে কি? তাপমাত্রা। তাহলে আমাকে দিয়ে দিছে আয়তন, বের করতে বলছে তাপমাত্রা। সম্পর্ক কার কার মধ্যে স্থাপন করবা? ভাইয়া চাপ এবং আয়তনের মধ্যে। না, চাপের ব্যাপারে তো কিছু দেয়ও নাই, কিছু চায়ও নাই। দিছে আয়তন, বের করতে বলছে তাপমাত্রা, তাহলে সম্পর্ক স্থাপন করব আয়তন এবং তাপমাত্রার মধ্যে। বলো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্কটা কি? একটু আগে শিখে আসছি, T1 V1 to the power gamma minus 1 is equals to T2 V2 to the power gamma minus 1। ভাইয়া, আপনার কি লাগবে? আপনার লাগবে এই T2টা, সিস্টেমের ফাইনাল টেম্পারেচার। তাহলে আমরা কি লিখতে পারি? T2 is equals to T1 multiplied by V1 by V2 to the power gamma minus 1। ভাইয়া, T1 কত, গামা কত, এগুলো তো কিছুই জানি না। আরে বাবা, সবই তো দেওয়া আছে। T1টা কি? শুরুতে সিস্টেমের তাপমাত্রা দিয়ে দিছে না 25°C। তাহলে T1 এর মান কত? T1 এর মান হলো 298 কেলভিন। ঠিক আছে ভাইয়া, গামা কত সেটা তো বলে দেয় নাই। ভাইয়া, বলে তো দিছে হিলিয়াম। হিলিয়াম কয় পারমাণবিক গ্যাস? এক পারমাণবিক গ্যাস। এক পারমাণবিক গ্যাসের গামা কত হয়? 1.67। বা তুমি ফর্মুলাতেও বের করতে পারো, ডব প্লাস 2 ডিভাইডেড বাই ডব, রেজাল্ট কি আসবে? 1.67। এক পারমাণবিক গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম কয়টা? 3টা। ঠিক আছে, ডব কয়টা? 3টা। ওকে, এখন আপনি ফর্মুলার মধ্যে মান বসাই দিলেই ম্যাথ সলভড। T1 এর মান কত? 298। V1 বাই V2 কত হবে? দেখো, V2 সমান 2V1, তাহলে V1 বাই V2 কত হবে? হাফ হবে। হাফ টু দি পাওয়ার গামার মান কত? 1.67 মাইনাস 1। ক্যালকুলেটরে বসাও, চাপো, রেজাল্ট বের হয়ে যাবে। এই যে যেটা বের হয়েছে, এটাই কি তোমার সিস্টেমের ফাইনাল টেম্পারেচার। ওকে, সিস্টেমের ফাইনাল টেম্পারেচার। ওকে, ফাইনাল টেম্পারেচার, টেম্পারেচার, সরি। ঠিক আছে, দেখো, তুলে ফেলো তুলে ফেলো। সহজ ম্যাথ, হ্যাঁ, সহজ ম্যাথ বা দরকারি ম্যাথ। ওকে, সহজ বাট দরকারি, এগুলো লাগবে। এইসব ম্যাথ আপনার পারতে হবে। ঠিক আছে, হয়েছে। 5 নাম্বারটাও ক্লিয়ার, গুড। 6 নাম্বারটা, ম্যাথ নাম্বার 6 কি বলেছে? আবার একটা সিস্টেম দিয়ে দিছে, সিস্টেমের এবার চাপ দিয়ে দিছে। হ্যাঁ, তোমাকে বলছে যে শুরুতে সিস্টেমের চাপ ছিল 2 অ্যাটমসফেরিক প্রেসারের সমান, এবং এই সিস্টেমের মধ্যে কি আছে? বাইয়া নাইট্রোজেন। আরে না রে, লেখাও তো আছে কার্বন ডাইঅক্সাইড। সিস্টেমের মধ্যে কি আছে? কার্বন ডাইঅক্সাইড। তোমার কি বলছে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এর তাপমাত্রা দ্বিগুণ করা হলো। মানে তুমি এই সিস্টেমের উপর রুদ্ধতাপীয় প্রক্রিয়া চালাইছো এবং চালিয়ে কি করছো? সিস্টেমের যে টেম্পারেচার সেটা ডাবল করছো। তাহলে আমরা কি বলতে পারি ভাইয়া? সিস্টেমের যে ফাইনাল টেম্পারেচার সেটা ইনিশিয়াল টেম্পারেচারের ডাবল বা দ্বিগুণ। ঠিক আছে, আর কি বলা আছে? আর বলা আছে সিস্টেমের শুরুর যে প্রেসার সেটা ছিল কত? 2 atm। তার মানে P1 কত? 2 atm। মানে শুরুতে সিস্টেমের চাপ ছিল কত? 2 atm। ওকে, যেহেতু কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তাহলে গামা কত হবে? বলো বলো বলো। কার্বন ডাইঅক্সাইড কয় পারমাণবিক গ্যাস? বহু পারমাণবিক। কিন্তু কেমন? গাঠনিক সংকেত কেমন? লিনিয়ার। একটা বহু পারমাণবিক লিনিয়ার গ্যাসের ডফ কত হয়? 5। তাহলে যেহেতু 5, তাহলে ওর গামা কত হবে? গামা হবে 1.4। ওকে,
এখন আপনি কি বলছে রুদ্ধতাপীয় এই প্রক্রিয়া চালানোর ফলে এই সিস্টেমের ফাইনাল প্রেসার কত, তাহলে আপনাকে ইনফরমেশন দিয়ে দিছে টেম্পারেচারের ব্যাপারে, আপনাকে বের করতে বলছে প্রেসার। কি করবা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ এবং তাপমাত্রার মধ্যে যে সম্পর্কটা ছিল সেইটা অ্যাপ্লাই করবা। ফর্মুলা কি ছিল, পাটালির গুড় 1 গ্রাম, দ্যাট মিন্স P1 T1 to the power gamma divided by 1 minus gamma is equals to P2 T2 to the power gamma divided by 1 minus gamma। আপনার কি লাগবে, সিস্টেমের ফাইনাল প্রেসার বা ওই যে P2 টা আপনার লাগবে। তাহলে বলেন তো P2 কত হবে, ভাইয়া P2 হবে P1 multiplied by T1 divided by T2 to the power gamma divided by 1 minus gamma। ঠিক আছে, P1 কত রে, সিস্টেমের ইনিশিয়াল প্রেসার কত ছিল 2 atm, T1 বাই T2 কত হবে, T2 সমান 2T1, তাহলে T1 বাই T2 কত, হাফ। ঠিক আছে, গামার মান কত, গামার মান হলো 1.4, তাহলে 1.4 ডিভাইডেড বাই 1 মাইনাস 1.4 বসাবা, চাপ দিবা ক্যালকুলেটরে, রেজাল্ট বের হয়ে আসবে। ঠিক আছে, এটাই তোমার সিস্টেমের ফাইনাল প্রেসার। ঠিক আছে, সহজ সহজ সহজ, পারতে হবে পারতে হবে, সহজ জিনিস ভুল করা যাবে না। একটা কঠিন জিনিস ভুল করলে আপনি অ্যাডমিশন টেস্টে মাত্র 100 জনের পিছনে যাবেন, বাট একটা সহজ জিনিস ভুল করলে আপনি ক্ষেত্র বিশেষে 1000 থেকে 1500 মানুষের পিছনে চলে যেতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু একটা বাস্তব কথা। তো আমরা বলি না অনেক সময় যে কঠিন জিনিস স্কিপ করো, কেন বলি, কারণ কঠিন জিনিস পরীক্ষার হলে খুব বেশি পোলাপান পারে না। আপনি যদি কম্পিটিশনের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন, পরীক্ষার কম্পিটিশনের পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করেন, তাহলে কঠিন জিনিস দুই একটা না পারলেও কোনো সমস্যা নাই। কিন্তু সহজ জিনিস যদি ভুল করো, ধরো বুয়েট ভর্তি পরীক্ষার যে, আমি প্রিলির কথা বাদ দিলাম, রিটেনের কথায় আসি। প্রিলি তো অনেক পোলাপান দেয়, ঠিক আছে, জাস্ট রিটেনের কথায় আসি। যেই 6000 বা 8000 পোলাপান রিটেন পরীক্ষা দেয়, তারা কিন্তু সবাই মোটামুটি এলিজেবল। ঠিক আছে, সো এদের কিন্তু সহজ জিনিস ভুল হওয়ার সম্ভাবনা কম। এখন ধরো তুমি ওই 8000-এর মধ্যে আসো বা 6000-এর মধ্যে আসো, সেখান থেকে স্টুডেন্ট নিবে কতজন, 1200 জন নিবে বুয়েট। ঠিক আছে, এখন তুমি কি করলা, একটা সহজ একটা ম্যাথ আসছে সেটা ভুল করলা, ভাই তুমি বাদে দেখা যাবে মোটামুটি 3000 4000 পোলাপান সবাই ম্যাথ পারছে, এবং একটা ম্যাথ পারা মানে 10 নাম্বার আগায় যাওয়া। ঠিক আছে, সো সহজ জিনিস কিন্তু ভুল করা যাবে না, এবং 10 নাম্বারের ব্যবধানে কিন্তু তোমার পজিশন অনেক পিছিয়ে যাবে। দেখা যাবে তোমার পছন্দের ডিপার্টমেন্ট নাও আসতে পারে। ঠিক আছে, আমি বলতেছি না আসবে না, নাই আসতে পারে। সো এই টাইপের ভুলগুলো করা যাবে না। আপনি কঠিন জিনিস একটা নাই পারতে পারেন, সমস্যা নাই, কিন্তু যেগুলো সহজ জিনিস, যেগুলো বইয়ের একদম ইজি ইজি ম্যাথ, এগুলা যেন ভুল না হয়, এর জন্যই সবসময় প্রথমে সহজ জিনিস প্র্যাকটিস করতে হয়, তারপর গ্র্যাজুয়ালি কঠিনের দিকে আগাইতে হয়। কখনোই প্রথমে কঠিন শুরু করা উচিত না, আমি পার্সোনালি মনে করি। যাই হোক, সামনে আগানো যাক। হয়েছে এটা, নেক্সট নেক্সট 7 নাম্বার। ভাইয়া 7 নাম্বার ম্যাথে আমাদের কি বলেছে, 7 নাম্বার ম্যাথে বলছে একটা সিলিন্ডারে 300 কেলভিন তাপমাত্রা এবং 4 বায়ুমণ্ডলীয় চাপে 10 লিটার গ্যাস আবদ্ধ আছে। তার মানে আমাদের কাছে একটা সিলিন্ডার আছে, এই ধরো আমাদের সিলিন্ডার, ঠিক আছে, সিলিন্ডারি। ওকে, এই সিলিন্ডারের মধ্যে কি আছে বলতো, সিলিন্ডারের মধ্যে 300 কেলভিন তাপমাত্রা এবং 4 বায়ুমণ্ডলীয় চাপে 10 লিটার গ্যাস আছে। তো আমার টেম্পারেচার কত, টেম্পারেচার হলো 300 কেলভিন। ঠিক আছে ভাইয়া, কতখানি গ্যাস আছে, 10 লিটার, তার মানে ভলিউম হলো 10 লিটার, এবং চাপ কত, চাপ হলো 4 atm বা 4 বায়ুমণ্ডলীয় চাপ বা অ্যাটমসফেরিক প্রেসার। ঠিক আছে, প্রশ্ন কি করছে, সমষ্ণ প্রক্রিয়ায় যদি চাপ দ্বিগুণ করা হয় তাহলে সিলিন্ডারের গ্যাসের আয়তন কত হবে। ভাই এটা হলো মানে কি, মানে ধরো ওই যে হয় না যে শিশু মাত্র জন্ম নিছে, মাত্র জন্ম নেওয়ার পর একটা প্রশ্ন করছে যে বাবা বলো তো আ বা বলো তো মা, এই টাইপের প্রশ্ন হয়ে গেছে যে তোমরা মাত্র থার্মোডাইনামিক্সে প্রবেশ করছো, এবং প্রবেশ করার পরে প্রথম প্রশ্ন যেটা হওয়া উচিত সেই প্রশ্ন হলো এইটা, যে সমষ্ণ প্রক্রিয়ায় আমি কোনো একটা গ্যাসের চাপ দ্বিগুণ করলাম, আয়তন কত গুণ হবে। ভাই বাচ্চা পোলাপানের প্রথম মা বলতে পারাটা যে কঠিন বাচ্চা পোলাপানের জন্য, তার চেয়ে এই প্রশ্ন অ্যান্সার করা সোজা। দেখো তুমি কি করছো, চাপ দ্বিগুণ করছো, তার মানে ফাইনাল প্রেসার ইনিশিয়াল প্রেসারের ডাবল। ভাই কোন প্রক্রিয়ায় করছিস বলতো, সমষ্ণ প্রক্রিয়ায়। সমষ্ণ প্রক্রিয়ায় গ্যাসের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, গ্যাসের টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তুমি গ্যাসের উপর কার ল অ্যাপ্লাই করতে পারো, বয়েলস ল। বয়েলস ল তোমাকে কি বলে, P1V1 is equals to P2V2, তোমার কি লাগবে ফাইনাল ভলিউম, তাহলে V2 is equals to P1 by P2 multiplied by V1। ঠিক আছে, P1 বাই P2 কত, হাফ। V1 কত, শুরুতে আয়তন কত ছিল, ওই যে 10 লিটার, তার মানে এখন বর্তমান আয়তন কত হবে, 5 লিটার। ঠিক আছে, সহজ ভাই, সহজ, একদম সহজ। ঠিক আছে, আই হোপ পারবো, হয়েছে, এটা নিয়ে আসলে পড়ে থাকার কিছু নাই, পারার কথা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কি বলেছে,
সিলিন্ডারে গ্যাসের চাপ হঠাৎ দ্বিগুণ করা হলো এবং এর ফলে এর তাপমাত্রা বৃদ্ধি পাইল। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আলোকে বিষয়টার যৌক্তিকতা যাচাই করো। ঠিক আছে, আমরা কি করেছি, সিলিন্ডারটার গ্যাসের যে চাপ সেটা হঠাৎ করে দ্বিগুণ করছি এবং তার জন্য সিলিন্ডারের তাপমাত্রা বৃদ্ধি পাইছে। আমাদেরকে দেখাইতে হবে যে এই ঘটনা সত্যি ঘটে, যে যদি আমি সিলিন্ডারের চাপ হঠাৎ করে দ্বিগুণ করি তাহলে সিলিন্ডারের তাপমাত্রাও বৃদ্ধি পায়। কেমনে দেখাবা? খুবই সহজ ভাইয়া। প্রথমে আগে একটু বুঝো এখানে তুমি কোন তাপগতীয় প্রক্রিয়া চালাইছো, এটা বুঝো। প্রথমে কি বুঝতে হবে, যেখানে আপনি কোন তাপগতীয় প্রক্রিয়াটা চালাইছেন। খেয়াল করেন, আপনি হঠাৎ করে কি করছেন বলেন তো, চাপটাকে দ্বিগুণ করছেন। কিভাবে? হঠাৎ করে। যদি একটা তাপগতীয় প্রক্রিয়া হঠাৎ করে সংঘটিত হয় বা আকস্মিকভাবে সংঘটিত হয়, সেটা কোন তাপগতীয় প্রক্রিয়া বলতো? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো এই যে এই লাইনটা বা এই ওয়ার্ডটা দেখে তোমার বোঝা লাগবে এখানে যে তাপগতীয় প্রক্রিয়াটা চালানো হয়েছে বা যেটার কথা বলা হয়েছে সেটা কোন প্রক্রিয়া, সেটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ঠিক আছে, কোন প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ঠিক আছে, কোন প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। বুঝতে পারছো? একদম সহজ জিনিস ভাই। তুমি হঠাৎ করে কি করছো? চাপ দ্বিগুণ করছো। চাপ দ্বিগুণ করলে কি হবে? মানে এটা কোন প্রক্রিয়া করছো? অবশ্যই রুদ্ধতাপীয় প্রক্রিয়া। যে কোনো সাডেন থার্মাল প্রসেস বা যে কোনো আকস্মিক তাপগতীয় প্রক্রিয়াই রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ওকে, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা কি করছি? চাপটাকে দ্বিগুণ করছি। তাহলে আমরা বলতে পারি P2 is equals to 2P1। ঠিক আছে, শুরুতে তাপমাত্রা কত ছিল? তাপমাত্রা ছিল আমাদের 300 কেলভিন। ঠিক আছে, কোন গ্যাস সেটা যদিও বলা নাই, সমস্যাও নাই। শুরুতে তাপমাত্রা কত ছিল? 300 কেলভিন ছিল। তাহলে T1 ছিল আমাদের 300 কেলভিন। আমাদের দেখা লাগবে এই যে আমি তাপগতীয় প্রক্রিয়াটা চালালাম বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আমি গ্যাসের চাপকে ডাবল করলাম, এর জন্য আমার সিস্টেমের ফাইনাল যে টেম্পারেচার সেটা কি বাড়তেছে নাকি কমতেছে, এইটা হলো আপনার দেখতে হবে। যদি টেম্পারেচার বৃদ্ধি পায়, যদি টেম্পারেচার বৃদ্ধি পায় তাহলে তো এই যে এই উক্তি যথার্থ, কারণ উক্তিতে এটাই বলা আছে যে চাপ দ্বিগুণ করলে তাপমাত্রা বৃদ্ধি পাবে। আর যদি বৃদ্ধি না পায়, টেম্পারেচার যদি হ্রাস পায়, মানে T2 এর মান যদি T1 এর চেয়ে কম হয়, তার মানে উক্তি ভুল। ঠিক আছে, তাহলে দেখো চাপ দিয়ে দিছে, তাপমাত্রা বের করতে বলছে। কি করবা? চাপ এবং তাপমাত্রার মধ্যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে সম্পর্ক সেটা অ্যাপ্লাই করবা। সম্পর্কটা কি? P1 T1 টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা, P2 T2 টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। এই যে গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা, এটা দিয়ে দুই পাশে রুট করে দাও। রুট করলে কি হবে? P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইন্টু T1, P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইন্টু T2। ঠিক আছে, মানে উল্টায় যাবে, পি এর মাথায় পাওয়ার চলে আসবে, টি এর পাওয়ার নাই হয়ে যাবে রুট করলে। ঠিক আছে, এখান থেকে তোমার T2 বের করতে হবে। তাহলে T2 কত হবে রে? T1 মাল্টিপ্লাইড বাই P1 বাই P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা। ঠিক আছে ভাইয়া, P1 বাই P2 কত? ভাইয়া P2 সমান 2P1, তাহলে P1 বাই P2 কত হবে? হাফ। T1 এর মান কত? 300। তাহলে এখানে আসতেছে মাল্টিপ্লাইড বাই হাফ টু দি পাওয়ার 1 মাইনাস। ভাই গামার মান কত বসাবো? শুনো, গামা যদি কুইশনে দেওয়া না থাকে, সামহাও ধরো তোমার কুইশনে দিয়ে দেয়, যেমন এই কুইশনে গামার কথা উল্লেখ নাই, তাহলে গামা সবসময় 1.4 ধরবা। ঠিক আছে, দোয়া না থাকলে কত ধরবা? 1.4। কেন? কারণ নেচারে যত গ্যাস পাওয়া যায় তাদের মধ্যে ম্যাক্সিমামের গামা হলো 1.4। যেমন আমাদের নেচারে সবচেয়ে বেশি কি আছে? নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলাই তো সবার গামার মান 1.4। কারণ সবাই দ্বিপারমাণবিক গ্যাস অথবা বহুপারমাণবিক লিনিয়ার গ্যাস, তাহলে সবার ডপ 5 এবং সবার গামা কত? 1.4। এর জন্য কুইশনে যদি গামা দেওয়া না থাকে, গামা ধরবা 1.4। ওকে, গুড। তাহলে দেখো এখানে গামা কত? 1.4 ডিভাইডেড বাই 1.4। চলো ক্যালকুলেট করি। ক্যালকুলেটর কই? এই তো পেয়েছি। চলেন দেখি টেম্পারেচার কত আসে। তাহলে আমার হলো হাফ। ঠিক আছে, হাফ টু দি পাওয়ার কত? হাফ টু দি পাওয়ার 1 মাইনাস 1.4 ডিভাইডেড বাই 1.4 মাল্টিপ্লাইড বাই কত? 300। তাহলে টেম্পারেচার আসতেছে 365.7। 365.7 কেলভিন। ওকে, তাহলে দেখো এই যে তোমাকে বলছিল সিলিন্ডারের গ্যাসের চাপ হঠাৎ করে দ্বিগুণ করা হলে তাপমাত্রা বৃদ্ধি পাবে। পাইছে? ইয়েস পাইছে। তার মানে উক্তিটি যথার্থ। উক্তিটি কি? যথার্থ। ঠিক আছে, ওকে, যথার্থ। বুঝতে পেরেছো? খুবই সহজ,
খুবই মানে খুবই সহজ। ওকে, আচ্ছা এটা আরেক ভাবে করা যেতে পারে। এখন ধরো তুমি আরেকটু মানে বাড়াতে চাচ্ছ ম্যাথটা, ঠিক আছে, ধরো এটা ঘ নাম্বার আসছে, যে তোমাকে তুমি উল্লেখ করে দিয়েছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রতে যাচাই করো, তাহলে এটাকে আমরা আরেকটু ফার্দার আগায় নিয়ে যেতে পারি, আরেকটু ফার্দার এনহ্যান্স করতে পারি। কিভাবে করতে পারি খেয়াল করো। তুমি কি পাইছো, সিস্টেমের ইনিশিয়াল টেম্পারেচার তুমি জানো, সিস্টেমের ফাইনাল টেম্পারেচার তুমি জানো, তাই না? এগুলো কোন প্রক্রিয়ায় ঘটছে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডেল কিউ এর মান কত হয়? ডেল কিউ এর মান হয় 0। ওকে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডেল ডাব্লিউ কত হয়? ডেল ডাব্লিউ হয়, ডেল ডাব্লিউ ইজ ইকুয়ালস টু, বলো ফর্মুলা কি? এন আর ডিভাইডেড বাই 1 মাইনাস গামা ইন্টু T2 মাইনাস T1। ঠিক আছে, তাহলে উপরে এন এর মান তো আমি জানি না, ওটাকে ওইভাবেই রাখলাম, এন আর ডিভাইডেড বাই 1 মাইনাস গামার মান কত? 1.4। T2 মাইনাস T1 কত? T2 হলো 365.7, তাই না? 365.7 মাইনাস T1 কত রে? 300। এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেট করি, দেখো রেজাল্টটা কত আসে, মানে একটু ভালো মতোই দেখাই দিই তোমাদেরকে। 365.7 মাইনাস 300 মানে হলো কত? 65.7 ডিভাইডেড বাই 0.4। ওকে, কত আসে? মাইনাস, লেখো লেখো বুঝাচ্ছি, মাইনাস 164.25 এবং এন আর তো থেকেই যাবে। ওকে, এন আরটাকে এন আর এর মতো আমরা রেখে দিচ্ছি। তাহলে এটা কি বের হইলো? এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গৃহীত বা বর্জিত তাপ শক্তি কত? 0। তাহলে এখান থেকে যদি আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা একটু অ্যাপ্লাই করি, ভাইজান দেখেন একটু এখানে একটু চাপাই নেন। যদি এখন আপনি তাপগতিবিদ্যার প্রথম সূত্র অ্যাপ্লাই করেন, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। ঠিক আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডেল কিউ কত? 0। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডেল ইউ কত হবে? ডেল ইউ হবে মাইনাস ডেল ডাব্লিউ এর সমান। ভাই ডেল ডাব্লিউ এর মান কত আসছে? মাইনাস 164.25 এন আর। এন এবং আর এর মান তো পজিটিভ, এন তো মোল সংখ্যা এবং আর তো 8.314, দুইটাই পজিটিভ নাম্বার। তার মানে আমার ডেল ডাব্লিউ যেটা আসছে সেটা আসছে নেগেটিভ। ওকে, এই নেগেটিভ মান যদি বসাই দাও, সামনেও একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 164.25 এন আর। তার মানে সিস্টেমের যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সেটা কি আসতেছে? পজিটিভ। ভাই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যদি পজিটিভ হয়, তার মানে কি সিস্টেমের তাপমাত্রার পরিবর্তনও পজিটিভ, মানে সিস্টেমের টেম্পারেচার বৃদ্ধি পাইছে। ওকে, দেখো এখানে মানে কেন এটা করলাম, তুমি বলতে পারো যে ভাই আমরা তো প্রথমেই দেখলাম সিস্টেমের টেম্পারেচার বৃদ্ধি পাইছে, তাহলে আপনি আবার এভাবে কেন দেখাইলেন? হ্যাঁ, আমরা তো প্রথমেই দেখলাম যে সিস্টেমের টেম্পারেচার বাড়ছে, আগে টেম্পারেচার ছিল 300, এখন হচ্ছে 365.7। তাহলে আমার আবার এইটুক করার কি দরকার? কারণ তোমাকে কোশ্চেনে উল্লেখ করে দিছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আলোকে বিষয়টার সত্যতা বা যথার্থতা যাচাই করো। এর জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মাধ্যমে আর একবার যাচাই করে দিলাম। ঠিক আছে, দেখেন ক্লিয়ার কিনা, দেখেন দেখেন, এ বুঝছো কিনা বলো। দেখো 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 বুঝেছো কিনা, দেখো এই বুঝছো নাকি বলো, বলো বলো বলো, আন্ডা পান্ডা গুলা তোমরা কি বুঝতে পারছো নাকি বুঝো নাই? তোমাদের জীবনের আপডেট কি? ভাই ফিজিক্স একটা অশ্লীল সাবজেক্ট, ধন্যবাদ। ঠিক আছে, ওকে, তারপর নেক্সট বুঝছেন নাকি সেটা বলেন। ওকে, কোনটা অশ্লীল কোনটা অশ্লীল সেগুলো বিচার করার আসলে আমরা কেউ না। নিজে ভালো থাকলে দুনিয়া এমনিই ভালো থাকবে, মানুষের কাছে ভালো হওয়া আসলে খুব কষ্ট এবং সেটা না হওয়ার চেষ্টা করাই ভালো। ঠিক আছে, শুধু শুধু পরিশ্রম, এবং মানুষের যত পরিশ্রম সেটা কিন্তু আসলে লসের পিছনেই হয়। ওকে, মানে জীবনে লাভের পিছনে খুব বেশি পরিশ্রম আসলে করা লাগে না, পরিশ্রম বেশিই যায় লসের পিছনে। যাই হোক, জি দাদা, ওকে ক্লিয়ার ব্রো, ওকে ক্লিয়ার ব্রো, ধন্যবাদ। তাহলে আমরা সামনে আগাতে পারি, হয়েছে। ওকে, 7টা ম্যাথ কমপ্লিট। নেক্সট ম্যাথ কি বলছে, কি বলছে পড়ো, 8 নাম্বার ম্যাথ পড়ো। এই 8 নাম্বার ম্যাথে কি বলেছে? 8 নাম্বার ম্যাথে বলেছে প্রমাণ তাপমাত্রা ও চাপের কোন গ্যাসকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় 2.5 গুণ আয়তনে প্রসারিত করা হলো। তার মানে ওর আয়তন আগে যেটা ছিল তার সে এখন সেটা কি হয়ে গেছে? 2.5 গুণ হয়ে গেছে। তার মানে V2 ইজ ইকুয়ালস টু 2.5 V1। ফাইনাল যে ভলিউমটা সেটা ইনিশিয়াল ভলিউমের 2.5 গুণ। ঠিক আছে, গুড। এরপর কি বলেছে? যে চূড়ান্ত চাপ কত হবে? আচ্ছা ফাইন, তাহলে শুরুতে ওর চাপ কত ছিল? তোমরা বলছে না যে শুরুতে আমার গ্যাসটা ছিল প্রমাণ তাপমাত্রা ও চাপে। ভাই প্রমাণ চাপ কত? 1 atm বা 1 অ্যাটমসফেরিক প্রেসার। তার মানে P1 যেটা সেটা হলো 1 atm বা 1 অ্যাটমসফেরিক প্রেসার। ঠিক আছে, এবং এই 1 অ্যাটমসফেরিক প্রেসারে থাকা গ্যাসকে আমরা কি করছি? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন 2.5 গুণ করছি। তোমাকে প্রশ্ন করছে ফাইনাল প্রেসার বা ফাইনাল যে চাপ সেটা কত হবে। তোমাকে গামাও দিয়ে দিছে, গামা কত বলছে? 1.4। ফাইন, এখন কথা হলো ভাইয়া যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ফর্মুলা তো 3টা আছে, কোনটা অ্যাপ্লাই করব? ভাই কি দেওয়া আছে?
আয়তন। কি বের করতে বলছে? চাপ। তাহলে কোনটা অ্যাপ্লাই করবা? আয়তন এবং চাপের মধ্যে যে সম্পর্কটা সেইটা অ্যাপ্লাই করবা। সেই সম্পর্কটা কি ছিল ভাইয়া? P1 V1 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু P2 V2 টু দি পাওয়ার গামা। সহজ জিনিস ভাই। এখান থেকে তোমার P2 টা বের করতে হবে। বলেন তো P2 কত হবে? P1 মাল্টিপ্লাইড বাই V1 ডিভাইডেড বাই V2 টু দি পাওয়ার গামা। ঠিক আছে, what is the value of P1? 1 atm। V1 by V2 কত? 1 by 2.5। গামার মান কত? 1.4। বসাই দাও, যত আসবে ততই আমার সিস্টেমের ফাইনাল প্রেসার। বাচ্চা পোলাপানের জিনিস ভাই, পারা উচিত। ঠিক আছে, পারবো? শিওর? একদম সহজ জিনিস ভাইয়া। P1 যে 1 atm কেমনে বুঝলেন? ওই যে শুরুতে বলা ছিল যে প্রমাণ তাপমাত্রা এবং চাপে আছে আমার সিস্টেমটা। এখন প্রমাণ চাপের মান কত? 1 atm। এর জন্য ইনিশিয়াল প্রেসার 1 atm। ঠিক আছে, আর বাকিটা তো ফর্মুলা, সহজ জিনিস। শিওর? পারবো? গুড। নেক্সট 9 নাম্বারটা কি বলেছে দেখো। এটা মনে একটু বড় সড়ো ম্যাথ। ওকে, আমরা ঠান্ডা মাথায় করি, সমস্যা নাই। খেয়াল করেন, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা গ্যাসের চেম্বারে এক বায়ুমণ্ডলীয় চাপে এত ঘনত্বের কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। ঠিক আছে, চেম্বারটিতে গ্যাসের চাপ 2 বায়ুমণ্ডলীয় চাপ করা হলে এটা হঠাৎ করে ফেটে যায়। ওকে, তোমাকে বলছে ফেটে যাওয়ার মুহূর্তে চেম্বারটার চূড়ান্ত তাপমাত্রা কত ছিল। ফাইন, তাহলে আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে? প্রথমে বলছে আমার গ্যাসের যে ইনিশিয়াল টেম্পারেচার, মানে একটা চেম্বার আছে, গ্যাস চেম্বার মানে কি, মানে একটা স্থান আছে বা একটা লকড একটা রুম আছে, যেই রুমের মধ্যে তুমি গ্যাস রেখে দিছো। ঠিক আছে, ওটাকে চেম্বার বলে। ওকে, সো এখানে আমার গ্যাস রাখা আছে একটা পাত্রের মধ্যে বা একটা চেম্বারের মধ্যে, হোয়াট এভার ইউ লাইক টু সে। ওকে, এখানে আমার আদর্শ গ্যাস রাখা আছে। এটার ব্যাপারে কি কি বলা আছে? ওর ইনিশিয়াল যে প্রেসার সেটা ছিল 1 atm এবং ওর ইনিশিয়াল যে টেম্পারেচার সেটা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে শুরুর তাপমাত্রা কত? T1 হলো 27 ডিগ্রি সেলসিয়াস বা 300 কেলভিন। ঠিক আছে, হঠাৎ করে কি হয়েছে, যখন আমরা চেম্বারটাকে 2 বায়ুমণ্ডলীয় চাপে নিয়ে গেছি, তাহলে শুরুতে আমার চাপ ছিল কত? 1 atm। যখনই আমরা গ্যাসটাকে 2 বায়ুমণ্ডলীয় চাপে নিয়ে গেছি, 2 atm চাপে নিয়ে গেছি, তখন কি হয়েছে? ওইটা ব্রাস্ট করছে বা ফেটে গেছে। ঠিক আছে, এখন তোমাকে প্রশ্ন করছে যে এটা ফেটে যাওয়ার মুহূর্তে বা চূড়ান্ত যে মোমেন্টটা, সেই মোমেন্টে গ্যাসের তাপমাত্রা কত ছিল, মানে তোমাকে T2 বের করতে বলছে। কি বের করতে বলছে? T2 ইজ ইকুয়ালস টু হোয়াট? এখন কোয়েশ্চেন হলো, এই যে আমার গ্যাসের চেম্বারটা ব্রাস্ট হইলো বা ফেটে গেল, এখানে কোনো তাপগতীয় প্রক্রিয়া ঘটছে? অবশ্যই ঘটছে। কি তাপগতীয় প্রক্রিয়া ভাই? তুমি একটা চিন্তা করো, গ্যাসের চেম্বার ব্রাস্ট হয়েছে এবং মুহূর্তের মধ্যে হঠাৎ করে গ্যাস ছড়াই যাবে, এবং প্রক্রিয়াটা কেমন? আকস্মিক একটা প্রক্রিয়া। আকস্মিক যে কোনো তাপগতীয় প্রক্রিয়াকে আমরা কি বলবো? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখানে কিন্তু কোয়েশ্চেনে বলা নাই, বাট কোয়েশ্চেন পড়ে আপনার বুঝতে হবে এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা অ্যাডিয়াবেটিক প্রসেসের কথা বলা হচ্ছে। ঠিক আছে, কেন? কারণ এখানে গ্যাসের একটা এক্সপ্যানশন হবে। মানে ধরো বেলুনের মতো চিন্তা করো, বেলুনের মধ্যে কি থাকে? গ্যাস থাকে। ঠিক আছে, যখন তুমি বেলুনটা ফাটাই দিবা, হঠাৎ করে কি হবে? গ্যাসগুলো এক্সপ্যান্ড করে চারদিকে ছড়া যাবে, মানে হঠাৎ করে হবে জিনিসটা। এবং এই হঠাৎ করে গ্যাসের উপর হওয়া যে কোনো তাপগতীয় প্রক্রিয়ায় কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তার মানে এখানে যখন চেম্বারটা ব্রাস্ট হয়েছে, তখন গ্যাসের উপর কোন তাপগতীয় প্রক্রিয়া চলছে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া চলছে। ঠিক আছে, তো আমার দেখতে হবে এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমার গ্যাসের ফাইনাল কি জানো, ফাইনাল টেম্পারেচার কত হয়। ঠিক আছে, এখন এটার জন্য আপনি কোন ফর্মুলা অ্যাপ্লাই করবেন? দেখেন, আপনাকে শুরুর এবং শেষের চাপ দিয়ে দিচ্ছে, তাপমাত্রা বের করতে বলছে। তার মানে চাপ এবং তাপমাত্রার মধ্যে যে সম্পর্কটা, সেটা আপনার অ্যাপ্লাই করতে হবে। ফর্মুলা কি ভাইয়া? P1 T1 টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। ঠিক আছে, ইজ ইকুয়ালস টু P2 T2 টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। ওকে, এখান থেকে আমার বের করতে হবে কি? ফাইনাল টেম্পারেচার বা T2। তাহলে আমরা একটা কাজ করি, গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা দিয়ে রুট করে দেই দুই পাশে। ঠিক আছে, তাহলে দাঁড়াচ্ছে কি? P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইনটু T1, P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইনটু T2। আমার কি লাগবে? ফাইনাল টেম্পারেচার T2, দ্যাট উইল বি P1 ডিভাইডেড বাই P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইনটু T1। ঠিক আছে, সবকিছুই দেওয়া আছে। তুমি চাপ কি করছো? দ্বিগুণ করছো, বুঝাই যাচ্ছে। আগে 1 atm ছিল, পরে 2 atm হয়েছে। তাহলে P1 বাই P2 কত হবে? হাফ। ভাইয়া গামা কত? গ্যাসের ব্যাপারে কিছু বলা আছে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ডফ কয়টা রে? 5টা। ওর ডফ কয়টা? 5টা। লিনিয়ার বহু পারমাণবিক গ্যাস। তাহলে গামা কত হবে? 1.4। ঠিক আছে, ওকে, তাহলে গামা আমার 1.4, 1 মাইনাস 1.4 ডিভাইডেড বাই 1.4 মাল্টিপ্লাইড বাই ভ্যাট T1 কত? ইনিশিয়াল টেম্পারেচার কত ছিল? 300 কেলভিন। বসাই দাও, বসাই দিলেই তোমার ফাইনাল প্রেসার চলে আসবে। যত আসবে, সরি, ফাইনাল টেম্পারেচার চলে আসবে, যত আসবে তত কেলভিন।
ঠিক আছে, এইটাই ব্রাস্ট হওয়ার পূর্ব মুহূর্তে বা ব্রাস্ট হওয়ার পর পর আমার যে চেম্বারটা সেই চেম্বারের টেম্পারেচার। ঠিক আছে, সহজ, পারার কথা, একদম সহজ হয়েছে, পারবো, শিওর। ওকে, নেক্সট, পরেরটা আসো। এটা মানে তুলছো একই জিনিসই তো, কঠিন কিছু না, ঘুরে ফিরে সব একই প্রশ্ন। পরেরটা কি বলছে, চেম্বারটা চূড়ান্ত তাপমাত্রায় গ্যাসের ঘনত্ব কেমন পরিবর্তিত হবে বা কেমন পরিবর্তন হবে গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। ঘনত্ব, আয় হায়, ये क्या क्वेश्चन हो गया भाई, ये तो मुझे ही खेल दिया। যাই হোক, আচ্ছা দেখো, আমাদের দেখতে হবে কি, আমার চেম্বারের যে চূড়ান্ত তাপমাত্রা, সেই চূড়ান্ত তাপমাত্রায় আমার গ্যাসের ঘনত্ব কত। তার জন্য কি করতে হবে, গ্যাসের ভলিউম বের করতে হবে, যে আমার গ্যাসটা যখন ব্রাস্ট করলো তখন ওই গ্যাসের ফাইনাল ভলিউম কত। খেয়াল করেন আপনার শুরুতে, হ্যাঁ আচ্ছা আমার এই তাপমাত্রার মানটা অ্যাকচুয়ালি লাগবে, আচ্ছা না তাপমাত্রার মান আসলে আমার লাগবে না, সমস্যা নেই, মান না জানলেও চলবে। শুরুতে আমার গ্যাসের ঘনত্ব কত ছিল, শুরুতে আমার গ্যাসের ঘনত্ব ছিল 100 কেজি পার মিটার কিউব। কত ছিল, 100 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, ওকে। আমার দেখতে হবে এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা আমি গ্যাসের উপর চালাইলাম, চালানোর কারণে গ্যাসের ভলিউমে কি চেঞ্জ আসে। আচ্ছা, আমাদের গ্যাসের প্রেসারে কি চেঞ্জ আসছে, আমাদের গ্যাসের প্রেসার শুরুতে ছিল 1 এটিএম, তাই না, পরে কত হয়েছে, পরে হয়েছে 2 এটিএম। ঠিক আছে, গ্যাসের আয়তন শুরুতে কত ছিল, এই ব্যাপারে কিছু বলা আছে, আচ্ছা আয়তনের ব্যাপারে কিছু বলা নাই, ধরলাম শুরুতে আয়তন ছিল V1। ঠিক আছে, শুরুতে আয়তন কত ছিল, আমি ধরে নিলাম V1 ছিল, এটা হলো শুরুর আয়তন, গ্যাসের শুরুর আয়তন। এখন আমার দেখতে হবে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে আমি চাপটাকে ডাবল করলাম, এই ডাবল করার কারণে আয়তনে কি পরিবর্তন আসে। খেয়াল করেন, চাপের ইনফরমেশন দেওয়া আছে, আয়তন বের করতে হবে, কোন ফর্মুলা ইউজ করবা, চাপ এবং আয়তনের মধ্যে যে সম্পর্কটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সেটা, সেই সম্পর্কটা কি রে, P1 V1 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু P2 V2 টু দি পাওয়ার গামা। ওকে, গামা দিয়ে রুট করে দাও, তাহলে কি হবে, P1 টু দি পাওয়ার 1 বাই গামা V1, P2 টু দি পাওয়ার 1 বাই গামা V2। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমার V2 বাই V1 বের হবে। বলো V2 বাই V1 কত হবে, P1 বাই P2 টু দি পাওয়ার 1 বাই গামা। ঠিক আছে, P1 1 এটিএম, P2 2 এটিএম, বসাই দাও 1 বাই 2। গামার মান কত, কার্বন ডাইঅক্সাইড না, তার মানে 1.4, তাহলে এটা কত আসে, চলো 0.5 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 1.4 কত আসে রে, 0.609, 0.609। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি আমাদের ফাইনাল আয়তন কত হবে, ফাইনাল আয়তন হবে 0.609 V1। ঠিক আছে, মানে V1 এর এত গুণ হবে কি আমার ফাইনাল আয়তন। ঠিক আছে, বুঝতে পারছি, সমস্যা নেই। ওকে, তাহলে ফাইনাল আয়তন যদি আমার এইটা হয় ভাই, এটা যদি আমার ফাইনাল ভলিউম হয়, তাহলে ঘনত্বে কি চেঞ্জ আসবে। দেখো আয়তন কিন্তু হ্রাস পাইছে, তাহলে আয়তন যদি হ্রাস পায় ঘনত্ব কি বাড়বে না, অবশ্যই বাড়বে। কিভাবে, খেয়াল করো, তোমার গ্যাসের পরিমাণ কি চেঞ্জ হয়েছে, হয় নাই, আমার গ্যাসের পরিমাণ কনস্ট্যান্ট, মানে আমার ঘনত্বের ফর্মুলা কি, ভর ডিভাইডেড বাই আয়তন, তাই না, একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। তোমার গ্যাসের পরিমাণ চেঞ্জ হয়েছে, হয় নাই, তার মানে গ্যাসের যে পরিমাণ বা ম্যাস, ম্যাস কিন্তু কনস্ট্যান্ট, ম্যাস কি কনস্ট্যান্ট। শুরুতেও যা ম্যাস ছিল, ভেঙে যাওয়ার পর, ভেঙে তো না আসলে ফেটে যাওয়ার পর, ফেটে যাওয়ার পরেও কিন্তু গ্যাসের ম্যাস সেম থাকবে, ভরে কিন্তু কোনো পরিবর্তন আসবে না, আয়তন আসবে গ্যাসের আয়তনে, মানে পরিবর্তনটা আসবে গ্যাসের আয়তনে। ঠিক আছে, সেখান থেকে আমরা বলতে পারি যে আমার শুরুতে আয়তন ঘনত্ব ছিল ρ1 ইজ ইকুয়ালস টু W বাই V1। ঠিক আছে, এবং পরে আমার ঘনত্ব কত হবে, ρ2 ইজ ইকুয়ালস টু W বাই V2। দেখো W যেটা বা গ্যাসের যে ম্যাস, সেটাই কিন্তু কোনো চেঞ্জ আসবে না, চেঞ্জ হবে আয়তন, এবং এই আয়তন চেঞ্জ হওয়ার জন্য ঘনত্ব চেঞ্জ হবে। সো এখান থেকে আমরা বলতে পারি আমার যে নতুন ঘনত্ব, এখান থেকে দেখো একটা দিয়ে যদি আরেকটাকে ভাগ করি, ρ2 বাই ρ1, সেটা কি হবে, ρ2 বাই ρ1 হবে আমার V1 বাই V2। ঠিক আছে, ওকে, ρ2 বাই ρ1 কত হবে, V1 বাই V2। ভাই V1 বাই V2 এর মান কত, V1 বাই V2 এর মান কত, এটার উল্টাটা, মানে 1 বাই 0.609। ঠিক আছে, V1 বাই V2 কত হবে, এই যে V2 বাই V1 যদি এটা হয়, তাহলে V1 বাই V2 হবে এটার উল্টাটা, মানে 1 ডিভাইডেড বাই 0.609, 1 ডিভাইডেড বাই 0.609 কত আসে, 1.64। কত, 1.64। তাহলে ফাইনাল ঘনত্ব হবে শুরুর যে ঘনত্ব সেটার 1.64 গুণ। শুরুর ঘনত্বটা কত ছিল, কুইশনে দেওয়াই আছে, 100 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, তাহলে 100 দিয়ে গুণ করো, 164 কেজি পার মিটার কিউব, এইটা হবে আমার পাত্রের গ্যাসের ফাইনাল ডেনসিটি। ঠিক আছে, সহজ জিনিস। তো এখানে আমার
ভর তো চেঞ্জ হচ্ছে না গ্যাসের, তাহলে ঘনত্ব কেন চেঞ্জ হবে? কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তুমি চাপ চেঞ্জ করো বা তাপমাত্রা চেঞ্জ করো, যেটাই করো না কেন, আয়তন তো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? সো আয়তনে যেহেতু একটা পরিবর্তন আসতেছে কিন্তু ভর চেঞ্জ হচ্ছে না, তাহলে অবশ্যই ঘনত্ব একটা পরিবর্তন আসবে। সেখান থেকে আপনার এই ঘনত্বের পরিবর্তন ডিটারমাইন করে নিয়ে আসা লাগবে। দেখেন বুঝছেন কিনা স্যার, দেখেন তো বুঝছেন কিনা, সহজ জিনিস দেখো। হু, জাস্ট হাউ ফাস্ট দ্য নাইট চেঞ্জেস। কিছুদিন আগে আমাদের জন্য এই চ্যাপ্টারটা নেওয়া হয়েছিল, এখন সেটা জুনিয়রদের জন্য নেওয়া হচ্ছে। ইয়েস, ঠিক আছে। দেখো ভাইয়া, গামাটা দোয়াই আছে, হ্যাঁ গামা তো দোয়াই আছে, হ্যাঁ গামা তো দোয়াই ছিল। এটা ভুল, এটা ভুল। গামা যেটা দেওয়া আছে এটা ভুল দেওয়া আছে, ভুল। কার্বন ডাইঅক্সাইডের গামা 1.4, এটা ভুল দেওয়া আছে, ঠিক আছে? ক্লিয়ার ভাইয়া? ওকে দাদা, ক্যালকুলেটরের মডেল কত? আমার ক্যালকুলেটর হলো 991 ES। এটা ইউজ করতেছি সেই কলেজ লাইফ থেকে, এটা ইউজ করতেছি, বুয়েট আসার পরেও এখনো চেঞ্জ করি নাই। সেম ক্যালকুলেটর সিন্স মাই কলেজ ডেইজ। ওকে, এটা আসলে আমার ইন্টার ফার্স্ট ইয়ারের ক্যালকুলেটর ভাই, এখনো আছে। এই ক্যালকুলেটর আমি ইন্টার ফার্স্ট ইয়ারে কিনছিলাম, ঠিক আছে? এই ক্যালকুলেটর এখনো আছে, মানে 2016 সালে কিনছিলাম। ওকে, 2016 সালে কিনছিলাম, এখন এটা কত 2024 শুরু হয়েছে, মানে ওইখানে প্রায় 4 বছর বা 5 বছরের মতো, এখানে আরো 3 বছর, প্রায় 8 বছর ধরে আমি ক্যালকুলেটর ইউজ করতেছি অলমোস্ট, ঠিক আছে? যাক, ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ব্রো, বুঝছি ভাইয়া। ওকে নাইস, ঠিক আছে। ওকে নেক্সট 10 নাম্বারটা। ওকে দেখো 10 নাম্বার ম্যাথে কি বলছে, 10 নাম্বার ম্যাথে কি বলেছে? 10 নম্বরে বলছে একটা সিলিন্ডারের মধ্যে 300 কেলভিন তাপমাত্রায় 10⁶ প্যাসকেল চাপে 0.001 মিটার কিউব গ্যাস আছে। গ্যাসটাকে প্রথমে সমষ্ণ প্রসারণ করা হলো এবং পরে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আবারও প্রসারণ করা হলো। প্রতি ক্ষেত্রেই প্রসারণের অনুপাত 1:2। আচ্ছা, প্রসারণের অনুপাত 1:2 মানে কি? প্রসারণের অনুপাত 1:2 মানে হলো প্রসারিত করে আয়তন ডাবল করা হয়েছে। প্রসারণের অনুপাত 1:2 মানে কি? প্রসারিত করে আয়তন বা ভলিউম ডাবল করা হয়েছে। ভলিউম কি করা হয়েছে? 2 গুণ করা হয়েছে। এখন যদি আমি বলতাম যে না ভাইয়া, প্রসারণের অনুপাত 1:2 না, প্রসারণের অনুপাত হলো 1:3, তাহলে কি হইতো? প্রসারিত করে আয়তন 3 গুণ করা হইতো। যদি বলতাম প্রসারণের অনুপাত 1:6, তাহলে কি হইতো? প্রসারিত করে আয়তন 6 গুণ করা হইতো, ঠিক আছে? ওকে, তাহলে আপনি এখানে দুইটা প্রসারণ ঘটাইছেন, খেয়াল করেন। আপনার একটা সিস্টেম আছে, ঠিক আছে? কি আছে? সিস্টেম আছে। এই হলো আপনার সিস্টেম। সিস্টেমের যে ভলিউম সেটা শুরুতে ছিল V1, কথার কথা। তার উপর আপনি কি করছেন? সমষ্ণ প্রসারণ চালাইছেন। কি চালাইছেন? সমষ্ণ প্রক্রিয়া চালাইছেন এবং সমষ্ণ প্রক্রিয়া তাকে প্রসারিত করছেন। প্রসারণের অনুপাত কত? 1:2। তার মানে সমষ্ণ প্রক্রিয়া যখন আপনি ওকে প্রসারিত করবেন তখন সিস্টেমের ফাইনাল ভলিউম কত হবে? 2V1। তারপর এই সিস্টেমটাকে আপনি আরেকবার প্রসারিত করছেন কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এবার আপনি কি করেছেন? সিস্টেমটাকে আবারও প্রসারিত করেছেন। ওকে, তাহলে এখন সিস্টেমের ভলিউম কত হবে? দেখো, তুমি যখন রুদ্ধতাপীয় প্রক্রিয়াতেও প্রসারিত করছো তখনও প্রসারণের অনুপাত কত? 1:2। তার মানে আবার আয়তন দ্বিগুণ হবে। এবার আয়তন ছিল 2V1, এটা যদি আবার ডাবল হয় তাহলে আয়তন হবে 4V1। ওকে, আই হোপ বুঝতে পারছো। তুমি প্রশ্ন করছে যে প্রসারণে মোট কাজের পরিমাণ বের করো, ঠিক আছে? ওকে, সো আমার সিলিন্ডারের মধ্যে কি আছে? প্রথমে ধরো আমি একদম ইনিশিয়াল অবস্থাটা আঁকি, একদম ইনিশিয়াল অবস্থাটা, এটা হলো একদম প্রথম অবস্থায়, ঠিক আছে? একদম প্রথম অবস্থায়। ওকে, প্রথম অবস্থায় আমার যে সিলিন্ডারটা, তার টেম্পারেচার কত? 300 কেলভিন। ওকে, 300 কেলভিন। সেখানে কি রাখা আছে? 0.001 মিটার কিউব গ্যাস আছে 10⁶ প্যাসকেল চাপে। আচ্ছা, তাহলে হলো আমার ইয়া লাগতেছে, গ্যাসের মোল সংখ্যা লাগতেছে। আচ্ছা, গ্যাসের মোল সংখ্যা প্রথমে বের করতে হবে। দেখো, তোমার কিন্তু গ্যাসের মোল সংখ্যাও দিয়ে দেয় নাই। সো প্রথমে তোমার গ্যাসের মোল সংখ্যা বের করতে হবে। এটা একটা বিশাল বড় ম্যাথ, সবাই রেডি হও, এটা একটা বিশাল ম্যাথ। তোমাকে টেম্পারেচার দিছে, গ্যাসের চাপ দিছে, চাপ কত? 10⁶ প্যাসকেল, ঠিক আছে? এবং তোমাকে ভলিউম দিয়েছে কত? ভলিউম দিয়েছে 10⁻³ মিটার কিউব। এখান থেকে আপনার প্রথমে যেটা করতে হবে, এই পাত্রের মধ্যে কত মোল গ্যাস আছে সেটা প্রথমে বের করতে হবে। কেমনে? আদর্শ গ্যাসের ইউনিভার্সাল ল PV = nRT দিয়ে, ঠিক আছে? প্রথমে তোমার বের করতে হবে এই পাত্রের মধ্যে কত মোল গ্যাস আছে। কারণ দেখো, তুমি সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ বের করো বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া বের করো, দুই জায়গায় কিন্তু n বা গ্যাসের মোল সংখ্যা নামক রাশিটা আছে। সো ওই মানটা তোমার প্রথমে বের করতে হবে। বের না করলে তুমি কৃতকাজ কেমনে বের করবা? ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি n = what? n = PV / RT।
সব মানই দেওয়া আছে। পি কত আমার 10⁶ প্যাসকেল, ঠিক আছে। ভি কত 10⁻³ আর কত 8.314, টেম্পারেচার কত 300 কেলভিন, ঠিক আছে। এখান থেকে আমার কি করতে হবে, এনটা বের করতে হবে। চলো উপরে আমার 10⁻³ ডিভাইডেড বাই হোয়াট 8.314 ইন্টু 300 কত আসতেছে, আসতেছে 0.4 মোল, ঠিক আছে। কত রে, 0.4 মোল। তার মানে এই পাত্রের মধ্যে যে গ্যাসটা রাখা আছে সেই গ্যাসের মোল সংখ্যা কত, 0.4 মোল। এখন তুমি কি করছো, একদম প্রথমে, হ্যাঁ প্রথমে আমরা কি করছি, এখানে সমষ্ণ প্রক্রিয়া চালাইছি, রাইট, মানে আইসোথার্মাল একটা প্রসেস চালানো হয়েছে, সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া আমরা কি করছি ভাইয়া, গ্যাসের যে আয়তন সেটাকে ডাবল করছি। তোমাকে বলছে না যে সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করা হলো এবং প্রসারণের অনুপাত হলো 1:2। তার মানে কি, সমষ্ণ প্রক্রিয়ায় গ্যাসকে এমন ভাবে প্রসারিত করা হয়েছে যেন গ্যাসের আয়তন দ্বিগুণ হয়। তার মানে এই প্রক্রিয়ায় আমার ফাইনাল ভলিউম কত হবে, ফাইনাল ভলিউম হবে ইনিশিয়াল ভলিউমের ডাবল, ঠিক আছে। এই প্রক্রিয়াটা যখন তুমি চালাইছো তখন পাত্রের তাপমাত্রা কত হবে, ভাইয়া আমাকে তো শুরুর তাপমাত্রা দিয়ে দিছে 300 কেলভিন, বাট প্রক্রিয়ার তাপমাত্রা তো দেয় নাই, দিছে। এটা কি প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া কি সিস্টেমের টেম্পারেচার চেঞ্জ হয়, চেঞ্জ হয় না। তাহলে তোমার সিস্টেমের টেম্পারেচার কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তাহলে টেম্পারেচার কত থাকবে, 300 কেলভিন। ওকে ভাইয়া মোল সংখ্যা কত, মাত্র বের করলাম 0.4 মোল। ওকে, তাহলে দেখো সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজ কত হবে, কৃতকাজ W হবে nRT ln V2/V1, ঠিক আছে। n এর মান কত, 0.4, আর এর মান 8.314, টেম্পারেচার 300 কেলভিন, ln V2/V1 কত 2, বসাই দিবা, কৃতকাজ বের হয়ে যাবে। তাহলে এইটাই আপনার কি সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ, ঠিক আছে। সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ আপনার বের হয়ে গেছে, পারবো সবাই, গুড। এইবার তোমাকে বলছে যে গ্যাসটাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আবার প্রসারিত করা হয়েছে, এখন কৃতকাজ কত আছে। এইটাই একটু ঝামেলা আছে। ঝামেলা কি আছে দেখো, তোমরা অনেকে বুঝবাই না যে এখানে একটা এক্সট্রা প্রসেস বা একটা এক্সট্রা ধাপ তোমার করতে হবে। চলো 2 নম্বরটা আসো। 2 নম্বরটা আমরা কি করছি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারিত করছি। কি করছি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারিত করছি, রুদ্ধতাপীয় প্রসারণ। ওকে, এখন এই রুদ্ধতাপীয় প্রসারণের একটু বোঝার মতো ব্যাপার আছে। প্রথম কথা, আমার এখানে ভলিউম কি হবে, ভলিউম হবে 2V1, ফাইনাল ভলিউম হবে ইনিশিয়াল ভলিউমের ডাবল। কারণ আমার এখানে দুইবারই প্রসারণের অনুপাত 1:2, মানে যখন আমি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারিত করব তখন সিস্টেমের আয়তন কি হবে, ডাবল হবে, মানে ইনিশিয়াল যে ভলিউম ছিল তার দ্বিগুণ হবে। ওকে, এখন তোমার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ বের করার ফর্মুলা কি বলো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ বের করার ফর্মুলা হলো nR ডিভাইডেড বাই 1 মাইনাস গামা, এখানে T2 মাইনাস T1। ভাইয়া তুমি সিস্টেমের ইনিশিয়াল টেম্পারেচার জানো 300 কেলভিন, যখন তুমি রুদ্ধতাপীয় প্রক্রিয়া শুরু করছো তখন তোমার সিস্টেমের টেম্পারেচার 300 কেলভিন ছিল, T1 300 ছিল, সমস্যা নাই। বাট তুমি কি T2 জানো, তুমি কিন্তু T2 এর মানটা জানো না। এইটা তোমার বের করতে হবে যে আমার একটা সিস্টেম আছে, ঠিক আছে, সেই সিস্টেমের মধ্যে আমার গ্যাস রাখা আছে, তার টেম্পারেচার 300 কেলভিন, আমি কি করলাম, তার উপর রুদ্ধতাপীয় প্রসারণ চালাইলাম, ঠিক আছে। রুদ্ধতাপীয় প্রসারণ চালিয়ে আমি তার যে ভলিউম সেটাকে ডাবল করলাম। বাট ভলিউম যদি ডাবল করে ফেলি আমার তো সিস্টেমের টেম্পারেচারও চেঞ্জ হয়ে যাবে। এই নতুন টেম্পারেচার কি কোশ্চেনে দেওয়া আছে, দেওয়া নাই। তাহলে আপনার প্রথমে এই নতুন টেম্পারেচারটা বের করতে হবে, যে আমি যখন রুদ্ধতাপীয় প্রসারণ চালাবো তখন প্রসারণ চালানোর পরে বা প্রসারণ শেষে সিস্টেমের টেম্পারেচার কত হয়, কারণ আপনার ফর্মুলার মধ্যে সেটা লাগবে। ওকে, তাহলে আমাদের প্রথমে বের করতে হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া শেষে গ্যাসের টেম্পারেচার কত হয়। ওকে, আচ্ছা কি গ্যাস উল্লেখ করা আছে, কোনো কিছু উল্লেখ করছে, কোনো কিছু উল্লেখ করে নাই, তাহলে আমরা গামা ধরবো 1.4, ঠিক আছে। যেহেতু কিছু উল্লেখ করে নাই তাহলে গামা কত, গামা ধরে নিচ্ছি 1.4, ফাইন, কোনো সমস্যা নাই। তোমাকে ইনফরমেশন দিয়ে দিছে কিসের, আয়তনের। তোমার কি লাগবে, টেম্পারেচার। তাহলে আয়তন এবং তাপমাত্রার মধ্যে যে সম্পর্ক সেটা অ্যাপ্লাই করবা। সম্পর্ক কি ছিল, T1V1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা, T2V2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা, ঠিক আছে। আমার কি লাগবে, আমার লাগবে T2 বা ফাইনাল টেম্পারেচার, T2V1 V2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা মাল্টিপ্লাইড বাই T1, ঠিক আছে। ভাই V1 বাই V2 কত, তোমার আয়তন ডাবল করছো, V2 সমান 2V1, তাহলে V1 বাই V2 কত হবে, হাফ। কত হবে, হাফ। ওকে, ঠিক আছে। গামার মান কত, 1.4। ভাইয়া T1 কত, শুরুর টেম্পারেচার কত রে, 300 কেলভিন। চলো বসাও,
বসাও বসাও মান বসাও। হাফ টু দি পাওয়ার 0.5 টু দি পাওয়ার ওয়াট মাইনাস 0.4, ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই 300 কত হচ্ছে 395.85। কত 395.85 কেলভিন। ওকে, বুঝতে পারছি কত হবে 395.85 কেলভিন, বুঝছি, গুড। এখন কথা হলো তাহলে কৃতকাজের পরিমাণ কত হবে, লেখেন কৃতকাজ ডেল ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এন আর ডিভাইডেড বাই 1 মাইনাস গামা, এখানে T2 মাইনাস T1। আচ্ছা আমি কি এখানে ক্যালকুলেশন একটু ভুল করছি, দাঁড়াও আরেকবার একটু চেক করি। 2 টু দি পাওয়ার 0.4, তাই না, 2 টু দি পাওয়ার 0.4 কত 1.31 ইন্টু 300, না ঠিকই তো আছে, না ঠিক আছে, ক্যালকুলেশন ঠিক আছে। তাহলে দেখো আমার কৃতকাজ কত আসে, এন এর মান কত, এন এর মান কয় মোল গ্যাস ছিল 0.4 মোল, একটু আগেই বের করছি। আর এর মান 8.314, 1 মাইনাস গামা, গামার মান 1.4, টি2 এর মান কত, ফাইনাল টেম্পারেচার কত 395.85, কত রে 395.85 মাইনাস টি1 এর, আচ্ছা আমি কি উল্টা লিখতেছি নাকি বারবার, আমার কেন যেন মনে হচ্ছে আমি উল্টা লিখতেছি, মানে ফর্মুলা কি উল্টা লিখতেছি আমি, T1 মাইনাস T2 হবে কিনা, আমি কি উল্টা লিখতেছি বারবার। আচ্ছা দাও চেক করতেছি আমি, সমস্যা নেই, মানে ঠিকঠাক আমি এখন চেক করে বের করতে পারবো, সমস্যা নাই। আগে রেজাল্টটা নেগেটিভ আসতেছে তাই না, আচ্ছা এখানে কি রেজাল্ট আসলে নেগেটিভ আসার কথা ছিল, আমার এখানে হলো আয়তনটা বৃদ্ধি পাইছে, আয়তন যদি বৃদ্ধি পায় আমার, তাহলে দাঁড়াও আয়তন বৃদ্ধি পাইলে কৃতকাজ ডেল ডাব, আচ্ছা আমার তাপমাত্রা বাড়ছে, তাপমাত্রা বাড়লে হলো ডেল ইউ পজিটিভ, আচ্ছা হ্যাঁ ডেল ইউ পজিটিভ হলে ডেল ডাব্লিউ তো নেগেটিভই হবে, হ্যাঁ ঠিক আছে, না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাচ্চারা, ঠিক আছে কোনো ভুল নেই, প্রমিত ভাইয়া ইজ কারেক্ট। ওকে চলো রেজাল্ট বের করো, কোনো ভুল নাই রে, জীবনটাই পুরো ঠিক। 0.4 ইন্টু 8.314 মাল্টিপ্লাইড বাই ওখানে কত 95.85 ডিভাইডেড বাই হোয়াট মাইনাস 0.4, কত আসে, দ্য রেজাল্ট ইজ কামিং অ্যাজ মাইনাস 796.89 জুল। ওকে, তার মানে কৃতকাজ আসছে নেগেটিভ। হ্যাঁ কৃতকাজ নেগেটিভ আসা মানে কি, সিস্টেমের উপর বাইরে থেকে কাজ করা হয়েছে, তাহলে আমরা বলতে পারি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমরা সিস্টেমের উপর 796.89 জুল কাজ করেছি। আমরা কি করেছি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেমের উপর 896, আরে প্রমেদ 800 না 796.89 জুল কাজ করেছি, ঠিক আছে, সহজ, একদম সহজ। দেখো বুঝছো কিনা, দেখো 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 শিশুর oh my god no I mean sorry আমার ক্যালকুলেটর পড়ে গেছে, oh my god sorry 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 guys। যাই হোক, হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া, লেট করে ফেললাম নাকি, না লেট তো করো নাই, মাত্র 1.5 ঘন্টা পরে আসছো, এটা কি লেট নাকি, এটা কোনো লেটই না, এটাকে কি বলে বলো তো, এটাকে বলে বাতিল হয়ে যাওয়া, তুমি তো বাতিল, তুমি তো লেট না, লেট কারা হয় বলো তো, যারা 10 মিনিট দেরি করে আসে, 15 মিনিট, তুমি আসছো 1.5 ঘন্টা পর, তুমি বাতিল, ঠিক আছে, স্পয়েলড। ভাই কালকে আমার ফিজিক্স এক্সাম আর আমি আপনার বায়োলজি ক্লাস করতেছি, কনগ্রাচুলেশনস টু মি, থ্যাংক ইউ, ক্লাস করতে চলে আইলাম, ধন্যবাদ, ক্লিয়ার। দাদা পিভিসি এর বই কবে পাবো, তোমরা যেদিন চাবা মনে করো ওই দিনই 2-3টা লেখে প্রকাশ করে দিব, ঠিক আছে। দাদা পসের টি শার্ট পরে ক্লাস করতেছি, ইস আমি তো করতেছি না, নাহলে বলতাম আস। ওকে যাই হোক, ক্লিয়ার। ওকে দাদা এই অধ্যায়ে কি মানুষের রাগ কমানোর কোনো সূত্র আছে, আমার রাগের কারণে সকল গার্লফ্রেন্ড গুলোর সাথে ব্রেকআপ হয়ে যাচ্ছে, আস্তাগফিরুল্লাহ, তুমি কি কার বোন নাকি ভাই, যাই হোক, গড আপনার ভি পাওয়ার গামা মাইনাস 1 হবে না, 1 মাইনাস গামা হবে, ভি টু দি পাওয়ার গামা, তো আমি বুঝলাম না, তুমি কি উল্টা দিক থেকে দেখতেছো নাকি, তুমি কি এই পাশ থেকে পড়তেছো, উল্টা দিক থেকে পড়তেছো নাকি, যে গামা মাইনাস 1 পড়তেছো, বাম দিক থেকে পড়ো বাচ্চা, বাম দিক থেকে পড়ো, বাম দিক থেকে পড়লে কি পড়বা 1 মাইনাস গামা, তুমি মনে ডান দিক থেকে পড়তেছো, গামা মাইনাস 1 পড়তেছো, আমি 1 মাইনাস গামাই লিখেছি, এভাবে সম্পর্ক বদলে দেওয়া যাবে না চোখের পলকে, তাহলে সমস্যা, ঠিক আছে। ওকে ক্লিয়ার ভাইয়া, ভাইয়া হালকা করে ছুটি দিয়ে দেন, অনেক সময় অতিবাহিত হয়ে গেছে নাকি, দাঁড়াও দেখি ম্যাথ আরো কতগুলো আছে, ও মাই গড ও মাই গড, আরো কয়শো ম্যাথ আছে রে, আচ্ছা 2টা ম্যাথ আছে, দাঁড়া করাই দিই, 2টা ম্যাথ আছে বাবা, করাই দিই চলো, তারপর ছুটি দিয়ে দিচ্ছি, আরে 2টা ম্যাথ হয়ে গেলে ক্লাস শেষ। বলো কি বলছে, তাপ পরিবাহী অপরিবাহীর তৈরি 2টা ঘর্ষণহীন পিস্টন যুক্ত সিলিন্ডারে এত প্যাসকেল চাপে এবং এত কেলভিন তাপমাত্রায় 1 মোল হিলিয়াম গ্যাস আছে, ঠিক আছে, পরবর্তীতে উভয় সিলিন্ডারে চাপের পরিমাণ অর্ধেক করা হলো, ঠিক আছে, তোমাকে বলছে অপরিবাহী সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রা কত,
ফাইন। তাহলে আমাদের কাছে দুইটা সিলিন্ডার আছে, একটা পরিবাহী সিলিন্ডার আর একটা অপরিবাহী সিলিন্ডার। প্রথম প্রশ্ন কাকে নিয়ে? অপরিবাহী সিলিন্ডার নিয়ে। তাহলে একটা সিলিন্ডার আছে যে কিনা কি অপরিবাহী, তার মানে চারপাশটা কি দিয়ে ঠিক আছে, এটা কি অপরিবাহী, মানে এখান দিয়ে কোনো তাপ শক্তির আদান প্রদান হবে না, না কোনো তাপ শক্তি ভিতরে যাবে, না কোনো তাপ শক্তি সিস্টেমের মধ্যে বা সিস্টেম থেকে বাইরে বেরোবে, মানে এখানে কোনো তাপ শক্তি ভিতরেও প্রবেশ করতে পারবে না, বাইরেও বেরোতে পারবে না। ঠিক আছে, তোমার কি বলছে? এমন একটা প্রক্রিয়ায় আমরা কি করেছি, চাপ অর্ধেক করছি। তার মানে এই সিলিন্ডারের যে ফাইনাল প্রেসার সেটা হলো ইনিশিয়াল প্রেসারের অর্ধেক। ওকে, ফাইনাল প্রেসার কত? ইনিশিয়াল প্রেসারের অর্ধেক। তোমাকে প্রশ্ন করেছে সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রা কত। শুরুতে তাপমাত্রা কত ছিল? 600 কেলভিন। তার মানে ইনিশিয়াল টেম্পারেচার আমার 600 কেলভিন। আমার দেখতে হবে ফাইনাল টেম্পারেচার কত। ভাই সিলিন্ডারের মধ্যে কি গ্যাস রাখছি? হিলিয়াম। হিলিয়াম। ওকে, নাইস। এখন দেখো, এই যে তুমি চাপটা অর্ধেক করবা, এই অপরিবাহী সিলিন্ডারে কোন প্রক্রিয়ায় করতে হবে? ভাই এটা যদি অপরিবাহী সিলিন্ডার হয় তাহলে তুমি কোন তাপশক্তি আদান প্রদান করতে পারবা? নো, নো তাপশক্তি ক্যান প্রবেশ, নো তাপশক্তি ক্যান রিলিজড। ওকে, তার মানে এখানে তাপশক্তির আদান প্রদান মানে ডেল কিউ এর মান কত হবে? ইট উইল অবভিয়াসলি বি জিরো। ঠিক আছে, অবশ্যই জিরো হবে। সিস্টেমের যে তাপশক্তির পরিবর্তন সেটা কত আসবে? শূন্য আসবে। না সিস্টেমে কোনো তাপশক্তি প্রবেশ করতে পারবে, না এখান থেকে কোনো কিছু বের করতে পারবে। তাহলে এখানে যে তাপগতীয় প্রক্রিয়াটা তুমি চালাবা সেটা কি প্রক্রিয়া? ভাইয়া সমষ্ণ প্রক্রিয়া। না, সমষ্ণ প্রক্রিয়া কি হয়? সিস্টেমের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, সিস্টেমের তাপ শক্তি কনস্ট্যান্ট থাকে। কোন প্রক্রিয়ায়? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তার মানে এখানে আমরা এই অপরিবাহী সিলিন্ডারের উপর যে তাপগতীয় প্রক্রিয়াটা চালাবো সেটা কোন প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ভাইয়া কোন প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ঠিক আছে, কি প্রক্রিয়া রে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ওকে, এখন এই রুদ্ধতাপীয় প্রক্রিয়া যখন আপনি চালাবেন ওর উপর, তখন আপনার কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে? আপনারাই বলেন। কি দেওয়া আছে? চাপ দেওয়া আছে। কি চাইছে? তাপমাত্রা। তার মানে চাপ এবং তাপমাত্রার মধ্যে যে সম্পর্কটা সেটা কি ছিল? P1 T1 টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। সিমিলারলি P2 T2 টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। এখান থেকে গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা দিয়ে দুই পাশে রুট করে দাও, তাহলে P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইনটু T1 P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা মাল্টিপ্লাইড বাই T2। তোমার কি লাগবে ভাইয়া? তোমার লাগবে T2। T2 ইজ ইকুয়ালস টু হোয়াট? P1 ডিভাইডেড বাই P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইনটু T1। ভাইয়া P1 বাই P2 কত হবে? 2। গামা কত হবে? যেহেতু কি গ্যাস, হিলিয়াম গ্যাস, গামা হবে 1.67 ডিভাইডেড বাই 1.67। ইনিশিয়াল টেম্পারেচার কত ছিল? 600 কেলভিন। রেজাল্ট বের করবা, বের হয়ে যাবে এটাই হলো ফাইনাল টেম্পারেচার। সরি সরি, কিসের মধ্যে পারা লাগলো ভাই? যাই হোক, সো এটা হলো আমাদের সিস্টেমের ফাইনাল টেম্পারেচার। আপনি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ফর্মুলা অ্যাপ্লাই করবেন, সলভ। এত কিসের প্যারা ভাই জীবনে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার তিনটাই ফর্মুলা আছে ভাই। তিনটা ফর্মুলা যদি মনে না থাকে তাহলে তো আসলে জীবনটা চালানো একটু কষ্টই। ঠিক আছে, তার মধ্যে আবার একটা মনে রাখলে বাকি দুইটা এমনিই মনে রাখা যায়। ঠিক আছে, সহজ জিনিস। তোমার জাস্ট বোঝা লাগবে যেটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কথা বলছে। তোমরা কিন্তু উল্লেখ করে দেয় না রুদ্ধতাপীয় প্রক্রিয়া, বাট তোমার বুঝতে হবে এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কথা বলছে, তাহলে আর কোনো প্যারা নাই। ঠিক আছে, ওকে গুড। লাস্ট ওয়ান, লাস্ট ম্যাথ কি বলছে? সিলিন্ডার দ্বয়ের মধ্যে কোনটার ক্ষেত্রে কৃতকাজ বেশি? আচ্ছা, প্রথম সিলিন্ডার ব্যাপারে কি বলছে? তাপ পরিবাহী সিলিন্ডার এত কেলভিন, পরবর্তী উভয় সিলিন্ডারের চাপ অর্ধেক করা হলো। ঠিক আছে, আচ্ছা প্রথম সিলিন্ডারে যে তাপগতীয় প্রক্রিয়া চলছে সেটা তো না সমষ্ণ প্রক্রিয়া না রুদ্ধতাপীয় প্রক্রিয়া, কিসের কথা বলছে আমি আসলে জানি না। আচ্ছা আমরা প্রথমে দ্বিতীয় সিলিন্ডারের জন্য বের করি। ঠিক আছে, দ্বিতীয় সিলিন্ডারের জন্য আমার কি বের করতে হবে? যে অপরিবাহী সিলিন্ডারটা সেটার জন্য কৃতকাজ। ওকে, তাহলে দেখো অপরিবাহী সিলিন্ডারে আমরা কোন তাপগতীয় প্রক্রিয়া চালিয়েছি? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে বলেন এখানে কৃতকাজ কত হবে? ফর্মুলা কি? W is equals to NR divided by 1 minus gamma final temperature minus initial temperature। ঠিক আছে, মোল সংখ্যা কত বলে দিয়েছে? 1 মোল গ্যাস, 1 মাল্টিপ্লাইড বাই আর এর মান 8.314। 1 মাইনাস গামা কত? হিলিয়াম গ্যাসের গামা কত হয় ভাইয়া? 1.67। ভাইয়া আমার গ্যাসের ফাইনাল টেম্পারেচার কত? এই যে বের করেছো, এটা হলো ফাইনাল টেম্পারেচার, বের করলা না? ইনিশিয়াল টেম্পারেচার কত? 600। ঠিক আছে, তাহলে T2 আমরা আগের ম্যাথে পেয়েছি এবং আদি তাপমাত্রা কত? 600। ঠিক আছে, এইটা যেটা এটা প্রিভিয়াস ম্যাথে পেয়েছি। এখান থেকে আপনার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বা এই অপরিবাহী সিলিন্ডারের উপর কৃতকাজ বা ওর দ্বারা কৃতকাজ বের হয়ে যাবে। ঠিক আছে, সহজ। আচ্ছা, আর প্রথম যে তাপগতীয় প্রক্রিয়াটা সেইটা আসলে কোন তাপগতীয় প্রক্রিয়া? বলেই তো নাই কিছু।
দাও, তাপ অপরিবাহী এবং পরিবাহী দিয়ে তৈরি দুটো সিলিন্ডার আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ওকে, সিলিন্ডারের তো আয়তন বাড়তেছে অবশ্যই, যেহেতু চাপ চেঞ্জ হচ্ছে তাহলে তো আয়তন বাড়বে, তাই না? চাপের পরিমাণ অর্ধেক করা হলো, মানে হলো আমি এটাকে এমনি করে উপর উঠাইছি। ওকে, এখন এটা কি ধীরে ধীরে করা হয়েছে? এরকম তো কিছু বলে নাই। আচ্ছা, প্রথম তাপগতীয় প্রক্রিয়াটা যে আসলে কি প্রক্রিয়া সেটা বলে নাই, সো আমরা ধরে নিচ্ছি প্রথমটা হলো সমষ্টি প্রক্রিয়া। কারণ তোমাকে উল্লেখ করে দেয় নাই, তুমি তাহলে কেমনে করবা? তোমার যদি বলে দিত তাহলে একটা ব্যাপার ছিল, বাট যেহেতু বলে নাই, সো তোমার আসলে কিছু করার নাই। সো আমরা ধরে নিচ্ছি সমষ্টি প্রক্রিয়া। কি প্রক্রিয়া? সমষ্টি প্রক্রিয়া। তাহলে দেখো, পরিবাহী সিলিন্ডারের ক্ষেত্রে যদি এটা সমষ্টি প্রক্রিয়া হয়, সেক্ষেত্রে কৃতকাজের ফর্মুলা কি হবে? কৃতকাজের ফর্মুলা হবে W is equals to nRT ln V2 by V1, অথবা আমরা এই যে P1 by P2 করতে পারি, P1 by P2। ঠিক আছে? ওকে, যেহেতু এখানে চাপের ব্যাপারে ইনফরমেশন বলা আছে, সো আমরা এটা অ্যাপ্লাই করে দিব একদম। ওকে, গ্যাসের মোল সংখ্যা কত? সেম মোল সংখ্যা, সেম ছিল, 1 মোল গ্যাসই আমরা রাখছিলাম পরিবাহী সিলিন্ডারেও। ওকে, আমার টেম্পারেচার কত? দেখো শুরুতে টেম্পারেচার কত ছিল বলো তো? 600 কেলভিন। ওকে, তাহলে যদি এখানে তুমি সমষ্ণ প্রক্রিয়া চালাও তাহলে তো সিস্টেমের টেম্পারেচার চেঞ্জই হবে না, শুধুমাত্র 600 কেলভিনেই থেকে যাবে। ওকে, এবং চাপের পরিবর্তন কত? দেখো তুমি দুইটা সিলিন্ডারের চাপ অর্ধেক করছো, তার মানে আমার ফাইনাল যে চাপটা বা ফাইনাল যে প্রেসারটা সেটা ইনিশিয়াল প্রেসারের অর্ধেক, তার মানে P1 বাই P2 মান কত? মাত্র 2। ঠিক আছে, খুবই সহজ। ওকে, সো এখানে আপনি মান বসাই দেন, বসাই দিলেই হয়ে যাবে। এন এর মান 1, আর এর মান 8.314, টেম্পারেচার 600 ইন্টু ln P1 বাই P2 কত? 2। এখান থেকে তোমার এই প্রক্রিয়ায় কৃতকাজ বের হয়ে যাবে। দেন তুমি কম্পেয়ার করবা কোনটা বড় কোনটা ছোট, সহজ জিনিস। ঠিক আছে, বাট এখানে স্টিল একটা কনফিউশন থেকে যায়, কারণ তোমার কোয়েশ্চেনে বলে দেয় না এটা আসলে সমষ্টি প্রক্রিয়া, বাট মানে আর কোনো উপায়ও নাই এটা সলভ করার। সো আমরা ধরে নিচ্ছি এটা সমষ্টি প্রক্রিয়া, এবং সমষ্টি প্রক্রিয়ায় কৃত কাজটাই বের করছি। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের আজকে যতগুলা ম্যাথ ছিল সবগুলা সলভড রে, প্রচুর ম্যাথ করে ফেলেছি আমরা আজকে। দেখ তোরা বুঝছিস কিনা, এগুলো যদি পারিস, বুঝছিস, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের চিন্তা মোটামুটি বাদ দে, সব হয়ে গেছে। এখানে যতগুলো ম্যাথ করানো হয়েছে আর কোনো সমস্যাই থাকবে না কারো, যদি পারো আর কি। ঠিক আছে, দেখো বুঝছো কিনা, দেখো 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 দেখো। এই বাচ্চারা, তোমরা কি বুঝছো? কোনো কিছু না বুঝলে এখনো বলতে পারো, এখন আমি আবারও বুঝাইতে পারি চাইলে, তোমরা যদি কোনো কিছু না বুঝো, বাট আমাকে জানাইতে হবে সেটা। দেখো, ভাইয়া আপনি বিটিএস ফ্যান না? রে না, ঠিক আছে, ওকে 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 ওকে। দাদা কালকে বাংলা কি কালকে ইংলিশ এক্সাম, আপনার ক্লাস করলে কি আমি পাস করতে পারবো? ইনশাল্লাহ। ঠিক আছে ব্রো, কালকে বায়োলজি এক্সাম, ফিজিক্স ক্লাস করছি আমি। এটা কি গর্বের কিছু নাকি দুঃখের কিছু নাকি হতাশার কিছু, সেটা তো একটু অনুভূতি সহকারে বলতে হবে। একটা স্টিকার দিতে হবে বা একটা ইমোজি দিতে হবে যেন আমি বুঝতে পারি তুমি কি খুশি নাকি দুঃখিত, ডিপ্রেসড না কি তুমি আসলে। ক্লিয়ার ভাইয়া, ঠিক আছে, ওকে, প্রীতি উত্তর দিয়েছো, ধন্যবাদ। শোয়েব বসে ভাইয়া এটার পরে কোন চ্যাপ্টার নিবেন? আর কোন চ্যাপ্টার তো ফ্রিতে হবে না, এরপরের ক্লাসগুলো হবে আমাদের ব্যাচ কোয়ান্টাতে, আমাদের পেইড ব্যাচে। এন্ড আপনি যদি আমাদের এইচএসসি 25-এর ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার যে কোনো একাডেমিক অ্যাডমিশন প্যাচে ভর্তি হতে চান, খুব সহজ, আমাদের পেজ ফিজিক্স অফ স্টুপিড একটা টেক্সট দিয়ে বললেই হবে তুমি যুক্ত হতে চাচ্ছ, বাকি সবকিছু ওরা করে দিবে। ক্যাপশনে পেজের নাম উল্লেখ করা আছে ফিজিক্স অফ স্টুপিড, যাও গিয়ে একটা টেক্সট দাও যে ভাইয়া আমি আপনাদের সাথে যুক্ত হতে চাচ্ছি, মাত্র 1500 টাকা দিয়ে 2 বছর ধরে তুমি আমাদের কাছে পড়তে পারো। ঠিক আছে, মানে তোমার আর কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না ভাই, 1500 টাকা দিয়ে 2 বছর। ও মাই গড, 1500 টাকা দিয়ে 2 বছর ভাই, কি বলবো আর। যাই হোক, মানে একদম একাডেমিক থেকে অ্যাডমিশনের শেষ পর্যন্ত আমরা আছি তোমার জন্য, জাস্ট এই 1500 টাকা দিয়ে, তোমার আর কোনো টাকাই দেওয়া লাগবে না। ঠিক আছে, যাই হোক, ইমোজি দিলাম, ধন্যবাদ। ভাই কাল পদার্থ পরীক্ষা, আবার পড়ান, ধন্যবাদ, আরো ধন্যবাদ তোমাকে। ঠিক আছে, আমি যে পরীক্ষাটাই দিয়েছি, পড়াবো কেন, আমি যে তোর পরীক্ষাটাই দিয়ে দেই। ওকে ভাই আপনার প্র্যাকটিস শিট ফটোকপি ডান, ফটোকপি বানানটা ভুল হয়েছে। যাই হোক, কি আর বলবো, তোমারই তো মানে কালকে ইংলিশ পরীক্ষা না, তাহলে বোঝা হয়ে গেছে তোমার ইংলিশ পরীক্ষার কি অবস্থা হইতে পারে। যাই হোক এই পলাপান, তাহলে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দ্য ক্লাস ইজ এন্ডেড হিয়ার। ওকে, সো আপনাদের সাথে দেখা হচ্ছে আমার কবে? বৃহস্পতিবার। নো, বৃহস্পতিবার তোমাদের ক্লাস ছুটি। কেন ছুটি? কারণ আমি ঢাকায় থাকবো না, সরস্বতী পুজো উপলক্ষে আমি একটু আকাশে বাতাসে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো। ঠিক আছে, সো আপনাদের সাথে হোপফুলি আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। যদি বৃহস্পতিবারের ক্লাসটার একটা রিকভারি ক্লাস আগেই নিতে পারি তাহলে তোমাদেরকে ও সরি বুধবার, হ্যাঁ সরি, তোমাদের তো ক্লাস তো ছিল বুধবার, বাট বুধবার তো আমি নাই, কারণ বুধবার সরস্বতী পূজা আসলে আমি থাকবো না। স্বাভাবিক ভাই, সরস্বতী পূজার দিন
কে ক্লাস নিবে, আমি তো নিচ্ছি না আর কি, ঠিক আছে। যাই হোক, তো আপনার সাথে আবারও আশা করি খুব তাড়াতাড়ি দেখা হবে। এন্ড যারা যারা এখনো যুক্ত হন না আমাদের সাথে, সেকেন্ড পেপার ব্যাচে আপনি পরে যুক্ত হলেও সমস্যা নেই, বাট ফার্স্ট পেপার ব্যাচে তাড়াতাড়ি যুক্ত হয়ে যেতে পারেন যদি আপনার কাছে আমাদের পড়া ভালো লাগে। যদি আপনার মনে হয় আপনি আমার পড়া বুঝেন, সেই ক্ষেত্রে আমাদের ফার্স্ট পেপার ব্যাচ আপনার জন্য হাইলি রেকমেন্ডেড। মাত্র 1500 টাকা দিয়ে তুমি পুরো 2 বছর পড়তে পারো। আমাদের মনে হয় 1000-এর বেশি, মানে 1000 কতজন যেন স্টুডেন্ট হয়েছে আর কি। ওকে, ওখানে তোমার নিউটন মেকানিক্স অলমোস্ট শেষের দিকে, এরপর কাজ ক্ষমতা শক্তি শুরু হবে। তো যারা এখনো যুক্ত হওয়া নাই, একটা বার জাস্ট চেক করে কি পড়ানো হচ্ছে, তারপর যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। যুক্ত হওয়ার জন্য আমাদের পেজ ফিজিক্স অফ স্টুপিড একটা টেক্সট দিয়ে বললেই হবে, ক্যাপশনে দেওয়া আছে। ওকে, সি ইউ গাইস ইন দ্য নেক্সট ক্লাস, টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ, নোট পোস্ট করে দিও। আদিওস অ্যামিগোস।